আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মিনহাজ উদ্দিন, ঢাকার কমলাপুর থেকে। মিনহাজ তার নিজের জীবনে ঘটা একটি এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি মিনহাজের সে অভিজ্ঞতায়। 2005 সালের কথা। মিনহাজ তখন ঢাকা এসছেন ঘোড়াশাল থেকে একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তিনি তার ফুফাতো ভাইয়ের বাসায় উঠেছিলেন। তার ফুফাতো ভাই ঢাকার একটা অভিজাত এলাকায় বসবাস করতেন। বেশ সুন্দর একটা জায়গা, বেশ কোয়াইট, এবং রাতের বেলা নাকি সেখানে মানে খুব মনে হতো যে একদম নীরব এবং অনেক বড় বড় প্লট এবং গাছপালা দিয়ে ভরা, মানে খুব সুন্দর একটা জায়গা। এরই মাঝে একটা বিল্ডিং যেটাতে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, সেখানে মিনহাজের ফুফাতো ভাই একটা ফ্ল্যাটে থাকেন। তো মিনহাজ সেখানে এসে উঠেছিলেন দুপুরবেলা, এবং দুপুরে তো আর ওখানে তেমন ঘোরাঘুরি করা হয় নাই। তো তিনি ভালোই সময় কাটালেন। ফুফাতো ভাই, তার ওয়াইফ এবং ছেলে মেয়ে সবার সাথে বেশ গল্পগুজব করলেন, সময় কাটালেন। এরপর বিকেলবেলা তিনি ফুফাতো ভাইয়ের ছোট ছেলেটাকে নিয়ে বেরোলেন, বেরোয় পুরো এলাকাটা দেখলেন। একদম নীরব। বিকেলবেলা হেঁটে হেঁটে একটা মাঠ আছে, সেখানে খেলা হচ্ছে, সেটা দেখলেন, দেখে টেকে আসলেন। বাদাম কিনে দিলেন ফুফাতো ভাইয়ের ছেলেকে, এবং মানে বেশ পছন্দ করলেন জায়গাটা। তিনি চিন্তা করলেন যে খুব সুন্দর একটা জায়গা থাকার জন্য। তো ফুফাতো ভাইয়ের বাড়িতে আসার সময় যে রাস্তাটা আছে, মেন রাস্তাতে ঘুরে এসে কিন্তু গলিতে ঢুকতে হয়, এবং সেই গলিটা দিয়ে যে আসে, গলিটার মানে এক পাশে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল, বড় বাউন্ডারি ওয়াল, এবং এই বাউন্ডারি ওয়ালের ওই পাশে মনে হয় কয়েকটা প্লট পাশাপাশি, এবং সেগুলো বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ির মধ্যে গাছগাছালিতে ভরা। ডান দিকেও একই অবস্থা। তো এই রাস্তার শেষ মাথায় কি একটা বাসা আছে। এই বাসাটা মনে হয় সামনে দিয়ে এই বগনভিলিয়া গাছে ভরা, ফুল দিয়ে একদম ওরা মানে ওইটার এন্ট্রেন্সটা একদম ভরে ফেলছে। আর তার ওই ভেতরে দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো দরজা, মানে লোহার যে গেটটা অনেক পুরনো, আর কোনো মানুষের সাড়া শব্দ দেখা যাচ্ছে না এখানে। তো সে তার ওই ফুফাতো ভাইয়ের ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আসতে আসতে বাড়ির দিকে তাকাচ্ছে। তো ওই ফুফাতো ভাইয়ের যে ছোট ছেলে, সে স্কুলে পড়ে মনে হয় 2-3-তে, সে তাকে বলতেছে যে চাচ্চু ওদিকে যেও না, ওটা ভূতের বাড়ি, আসো আসো। তো এটা একটু অবাক লাগলো তখন মিনহাজের কাছে, যে এতটুকু বাচ্চা বলতেছে ভূতের বাড়ি। বলে কেন বা ভূতের বাড়ি কেন? না, আমাদের ওদিকে তাকানো নিষেধ, ওদিকে যাওয়া নিষেধ, ভূতের বাড়ি চলো। তো বলে মিনহাজকে নাকি টেনে, ওই ছোট পিচ্ছি টেনে নিয়ে গেল ওদিকে। তো মিনহাজ হেঁটে হেঁটে গেছে, যে তাদের বাসায় ঢুকে গেল। তো ঢোকার পর তো ওই বাসায় গল্প গুজব করতেছে, সময় কেটে যাচ্ছে, রাত হয়েছে। রাত্রেবেলা মিনহাজ হেঁটে বারান্দায় আসছে, লিভিং রুমের পাশে বারান্দা ছিল, এবং ওই বারান্দা দিয়ে ওই বাড়িটা দেখা যায় আর কি, যেখানে সে দাঁড়াইছে। বাড়িটাকে দাঁড়ায় তার কাছে দেখে মনে হচ্ছে কোয়াইট, রাত্রেবেলাও কোনো মানুষজন ওখানে নাই। মানে ওই ভিতরের দিকে দেখা যায় যে এরকম বাড়িটার এন্ট্রেন্সের পর বেশ খানিকটা খোলা জায়গা, ওই জায়গায় গাছপালা আছে এবং ফাঁকা জায়গা। তারপর ওই ভিতরে বিল্ডিং, এবং বিল্ডিং এ তখন আমাদের কোনো বাতি টাতি জ্বলে না। তো মিনহাজ একটু অবাক হলো। মিনহাজ চিন্তা করছিল যে সে তার ভাবিকে জিজ্ঞেস করবে। তো যাই হোক, পরবর্তীতে তাকে ওদিকে ডাক দিয়েছে, ফুফাতো ভাই কথা বলছে, তার আর ওগুলা খেয়াল নাই। তো ওই দিন রাত তার কেটে গেল। তো এরপর দিন তার ওই চাকরি ইন্টারভিউর জন্য ওই জায়গায় যাওয়ার কথা। তো সে ওদিকে গেছে, যে ইন্টারভিউ দিল, এবং ইন্টারভিউ ভালোই হয়েছে। তারপর সে তার বন্ধুদের সাথে একটু দেখা করছে, ঢাকায় যে বন্ধুরা ছিল তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিছে। আড্ডা দিয়ে সময় পার করতে করতে সে ওই যে ধানমন্ডি এলাকায় চলে আসছিল। একেবারে রাত হয়ে গেছে। তো রাত হয়ে যাওয়ার পর ব্যাক করবে ফুফাতোভাইয়ের বাসায়। ওখান থেকে অনেক বাস পায় না, অনেক মানে কাঠখড় পোড়ায়, সে আসছে ওখানে। এসে ঢুকলো ওই জায়গায়। তো ঢুকে হেঁটে হেঁটে আসতেছে, মূল সড়ক দিয়ে হেঁটে ওই গলির মধ্যে ঢুকছে। তো ঢুকেই হাতের বাঁ পাশে একটা মাঠ আছে, মাঠটা খা খা করতেছে, কেউ নাই। মানে দিনের বেলা যেমন বিকাল বেলা দেখছে যে ওখানে মানুষজন খেলা করে, এখানে কোনো কেউ খেলা করতেছে না, পুরো জায়গাটা একদম নীরব হয়ে আছে। ওটা দিয়ে আসতেছে। মিনহাজের মনে হচ্ছে যে মিনহাজের জুতার শব্দ সে নিজে পাচ্ছে, কারণ সে তো চাকরি ইন্টারভিউ দিতে গেছিল, শু পরে গেছে, তার হিলের খটখট খটখট শব্দ ওখান দিয়ে হচ্ছে। তো হাঁটতে হাঁটতে সে চলে আসলো এই যে ডান দিকে মোড় নিবে, এখন যেদিক দিয়ে ঢুকবে আর কি, তার কাজিনের বাসা যেদিকে, ওই রাস্তায় ঢুকছে। তো ওই রাস্তার মধ্যে ঢুকেই মিনহাজের কেমন জানি গাটা কাটা দিয়ে উঠছে। তো তখন প্রায় 11:30টার মতো বাজে, অনেক রাত। রাস্তাটা পিচ ঢাল হলেও ওই রাস্তার খুব একটা টেক কেয়ার করা হয়নি, মানে এই জায়গায় মনে হয় ঢালাই খুব একটা হয় না। দুই পাশের দেয়ালগুলা
রং চটে গেছে, মানে ওইখানে যে রং করা হয়েছিল সেই রংগুলা এখন অনেক জায়গায় কেমন কেমন ছোপ ছোপ হয়ে গেছে, এরকম বেশ পুরনো বোঝা যায়। আর এই দুই পাশের বাড়িরই যে দেয়ালের এই পাশে গাছগুলো ওভারল্যাপ করে আসছে, মানে ডালগুলা বাইরের দিকে চলে আসছে। কোনো জায়গায় কোন ফলজ গাছ, হ্যাঁ দেখা গেছে কাঁঠাল গাছের ডাল, কোনো জায়গায় কাঠবাদাম গাছের ডাল, কোনো জায়গায় বগনবিলিয়ার কিছু ডাল এরকম আসছে। তো এই ডালগুলা এই রাস্তায় আসার কারণে, যেটা নাকি সে দিনের বেলা এতটা খেয়াল করে না, বিকালবেলা ওই চাঁদ যে উঠছে, চাঁদের আলোটা এখানে পড়ে এই রাস্তার মধ্যে স্কাইলিক তৈরি করছে জায়গায় জায়গায়, ছায়ার মধ্যে আলো, এমনি সামনে খুব বেশি দেখা যায় না। তো মিনহাজের কেমন জানি গা কাটা দিচ্ছে দেখে, কেমন জানি বাড়িগুলো দেখেও ভয় লাগতেছে, কোয়াইট, মানুষজন নাই এরকম। হাঁটতে হাঁটতে মিনহাজ এক সময় চলে আসছে ওই সোজা যেখান থেকে লেফটে টার্ন নিবে আর কি, সামনেই বাড়িটা, বড় বাড়ি, এরকম দরজা। তো ওই দরজার কাছাকাছি যখন আসছে, ওই বাসার সামনে কিন্তু ওই কাঁঠাল গাছ আছে এবং কাঁঠাল গাছের ডাল এরকম বের হয়ে আছে এবং ওইখানে কাঁঠাল ধরে আছে ডালে, বোঝা যায় দিনের বেলা সে দেখছে। তো ওই কাঁঠাল গাছের জন্য ওই বাড়ির মূল যে এন্ট্রান্সটা, ওইটার সামনে লাইটও নাই, কোনো ল্যাম্পপোস্টও নাই, ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো মিনহাজের তখন মনে পড়লো ওইদিকে আসতে আসতেই যে ওই সে তাকে ছোট বলছিল, তার যে ওই ভাইস্তা বলছিল যে এটা ভূতের বাড়ি, ওইদিকে তাকায়ও না, যাও না। তো এটা তার মনে পড়ে ছোট মানুষের কথা এতটা সে মূল্যায়ন করেনি, তারপরও তার চোখটা ওদিকে যাচ্ছে বারবার। তো যখন বেশ কাছাকাছি চলে আসছে, মিনহাজের মনে হলো যে ওইখানে মানুষজন আছে, কিছু মানুষজন ওইখানে গুঞ্জন করতেছে, মানে কথাবার্তা বলতেছে, কয়েকজন মানুষ হবে, মানে বেশ একটু মানে হট্টগোলের মতো আর কি কয়েকজন। তো মিনহাজ একটু অস্বস্তিতে পড়ে গেল যে এই রাস্তার মধ্যে কয়েকজন মানুষজন, মানে এরকম নির্জন রাস্তায় কি মানে মনে হচ্ছে সাউন্ড করতেছে এরকম। তো মিনহাজ একটু নিজে সতর্ক হয়ে যে এতগুলা মানুষ কেন করবে এখানে, মনে হচ্ছে কয়েকজন মানুষ, সে আস্তে করে রাস্তার বাঁয়ে চেপে, মানে ওই বাসাটা থেকে একটু দূরত্ব রেখে সে বাঁয়ে যাবে। ও অন্ধকারের মধ্যে ভালো দেখা যাচ্ছে না। সে যখন বাঁয়ে টার্ন নিবে তখন সে দেখতেছে কতগুলো মানুষের মতো, মানে ফিগার ওখানে দাঁড়ানো, মানে উপরে তো শেড আছে, দরজার উপরে একটা শেড আছে, ওইটা ছায় মনে হচ্ছে লম্বা লম্বা কতগুলো মানুষ দাঁড়ানো। তো সে জাস্ট টার্ন নিয়ে লেফটে ঢুকে গেল ওই তার কাজিনের বাসার দিকে। এই সোজা হেঁটে যে ডানে গেলেই কিন্তু সোজা তার কাজিনদের সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তো সে এতটুকু রাস্তা হেঁটে যেতে হবে, এর মধ্যে কিন্তু আর এদিকে বাসা নাই, মানে কোনো গেট নাই আর কি। তো সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছনে পেছনে কেউ আসতেছে। তো মিনহাজের গায়ে কাটা দিছে, সে আস্তে করে মানে খুব চালাকি করে পেছন দিকে তাকাইছে, তাই কেউ নাই। তো সে এবার টার্ন নিয়ে নিছে, সে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গেটে চলে যাবে আর কি, তার কাজিনের এখানে। তো যখন সে টার্ন নিছে, এই সময় টার্নের পাশ থেকে তাকে জানি কে ডাকতেছে, এই যে ফিস ফিস। তো সে অবাক হয়ে গেছে, আরে এই যে ফিস ফিস, মানে একটা মানে ছেলে মানুষই যদি গলাটা একটু নিচু করে ডাকে, এই যে আমাকে বাঁচান। তো মিনহাজের একদম মানে তার সব ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে যে আমাকে বাঁচান মানে এখানে কি কোনো সমস্যা হইতেছে। তো সে আর নিজে মানে চলে যেতে যেও পারে নাই, কিউরিয়াসিটির থেকে পিছন ফিরে তাকাইছে, দেখে তার পিছনে কেউ নাই, কিন্তু দেয়ালের ওই পাশ থেকে কিন্তু শব্দ পাইছে সে, এই যে ডাকছে যে তাকে, তাকে ওকে দেখতে হলে কি করতে হবে, পিছনে যেতে হবে কয়েক পা গিয়ে ওই দেওয়ালের ওদিকে ঢুকিয়ে দিতে হবে। সে স্পষ্ট ফিল করতেছে ওই দেয়ালের আড়ালে কেউ আছে। তো মিনহাজ আস্তে আস্তে ওই হেঁটে হেঁটে খুব সন্তর্পণে পা ফেলে নাই, এবং তার যে কাজিনের অ্যাপার্টমেন্টের নিচের অংশটা ওইটা অন্ধকার হয়ে আছে, ওখানেও লাইট জ্বলতেছে না। সে মনে মনে চিন্তা করলো এই দারোয়ান বেটাটা একটা যে এখানে পাহারা দেয় বা যে গার্ড, যে সে তো একদম অলস, সামনেও লাইট জ্বালায় নাই, ওই ভিতরের দিকের আলো জ্বলতেছে, সামনে কোনো আলো নাই। তো সে খুব সন্তর্পণে পা টিপে টিপে নিজের কেন জানি তার ভিতরেই একটা কাজ করছে, হেঁটে সে ওই দেয়ালের কাছে যাচ্ছে এবং তার মনে হচ্ছে ওইখানে কেউ আছে। সে খুব কাছাকাছি আসতে আবার শুনছে এই যে এইখানে, একদম এই যে এখানে ভাই, আবার ভাই বলতেছে তাকে, ভাই এই যে আমি এখানে। তো সে হেঁটে তাড়াতাড়ি, খুব সন্তর্পণে তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে গেছে ওই বাঘটার কাছে। বাঁয়ে তাকাইতে কেউ নাই, জায়গাটা ফাঁকা, কিন্তু এইখান থেকে শব্দ শুনছে, সে এখান থেকে কথা বলছে। হঠাৎ করে যেন মিনহাজের কি মনে হলো, মিনহাজ জাস্ট পিছন ফিরছে, একটু পিছনে ঘুরে আসছে, সাথে সাথে তার সামনে এত বড় একটা কাঁঠাল উপর থেকে ধপাস করে পড়ে ভেঙে ছিটকায় গেল চারিদিকে। একটা কাঁঠাল অনেক উপর থেকে খসে পড়ছে, পড়ে চারিদিকে ছিটকায় গেল, এমন ভাবে ছিটকাইছে মিনহাজ থেকে মাত্র 2 ফিট দূরে। এত জোরে পড়ছে যে ধস করে শব্দ হয়েছে,
মিনহাজ ভয়ে লাফ দিয়ে 2 পা পিছনে এসে ঝেড়ে দৌড় দিয়েছে সে, মানে আকস্মিকতায়, এত আকস্মিক অবস্থা। দৌড় দিয়ে যে সে ওই তার এই কাজিনদের গেটের কাছে আসছে, তার কাছে মনে হলো ভিতরে কয়েকজন হাসতেছে পিছনে, ওই যে যেখানে কাঁঠাল পড়ছে তার পিছনে কয়েকজন হাসতেছে। তো মিনহাজ তাড়াতাড়ি ওই গেটের কাছে যে দেখতেছে যে দারোয়ান আছে নাকি, এবং ভয় পাচ্ছে যে তাকে পিছন থেকে কেউ এসে ধরবে বা কিছু একটা করবে, একটা ভয় লাগতেছে তার। তো সে গেটের ফাঁক দিয়ে তাকায় দেখতেছে কেউ না। সে একটু পরে ডাক দিল, এই যে গার্ড ভাই, এই যে গার্ড ভাই। ওরকম কয়েকবার ডাকার পর দেখলো যে ওই গার্ড একটা লোক, মানে বয়স্ক লোক ছিল, সে মানে চোখ মুখ কুচকায় হেঁটে আসতেছে দিকে। এসে দরজাটা খুললো, হঠাৎ করে দরজা খুলছে। তো মিনহাজ ঢুকে গেল ভিতরে। ঢোকার পরে বলতেছে যে কি ব্যাপার, কি করছেন এখানে? তাকে জিজ্ঞেস করছে গার্ড। বলে আমি কি করছি মানে? বলে যে পিছে কিসের সাউন্ড হলো? কি জানি আমি, মানে কাঁঠাল পড়ছে। মানে কে আমরা ডাকছে? কে ডাকছে আপনার? এখানে তো কেউ থাকে না এই বাড়িতে, বাড়িওয়ালা বাড়ি ফালায় রাখছে, এটা পরে এটা ভাঙচুর করবো, কিছু বাড়ি ভাঙবে আর কি, কেউ নাই, কেউ থাকে না। কি কোন আপনার, কে ডাকছে আপনারে? মিনহাজ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি উঠে আসছে বাসায় এসে। এখন তার কাছে একটু অস্বস্তি লাগতেছে যে কাজিনের বাসায় সে আসছে এরকম হঠাৎ করে, রাতের বেলা বেল দিবে, তখন অলরেডি 12টা বাজে এরকম, তারা নিশ্চয় ঘুমায় গেছে, পুরো কোয়াইট এনভায়রনমেন্ট। তো সে অনেক কি করে যে বেল দিল। বেল দেওয়ার পর একটু পরে দেখলো যে তার কাজিনের ওয়াইফ দরজা খুলছে। ওনারা শুয়ে পড়ছিলেন। মিনহাজকে দেখে বললো যে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? বলে কি? বলে দেখো তোমার পায়েটা এগুলো কি লেগে আছে। তাকায় দেখলো ওই যে মানে ওই কাঁঠাল ফেটে যে ওই যে ইটি বেরিয়েছে, ওগুলা তার জুতা টুতার মধ্যে লাগছে। সে তখন মানে খুব অস্বস্তি ফিল করে বলে, ভাবি দেখো কি হয়েছে, রাস্তায় এরকম হেঁটে আসার সময় এই অবস্থা। তো দেখলো যে তার সেই ভাবি মানে গম্ভীর হয়ে গেল, মানে মুখটা একদম শুকায় গেল। বললো যে তাড়াতাড়ি যাও, যে ফ্রেশ হয়ে তোমার রুমে যাও, এখানে দেখো কি অবস্থা। রাতের বেলা এখানে চলাফেরা করা ঠিক না, নীরব তো, এদিকে রাতের বেলা যেও না। তো সাথে সাথে ও মানে গেল। মিনহাজ যে তার মানে কাপড় চোপড় চেঞ্জ করলো, তাকে যে রুম দিছিল গেস্ট রুম, ওখানে কাপড় চোপড় চেঞ্জ করে সে ফ্রেশ হলো, শাওয়ার নিয়ে আসলো। এসে দেখলো যে তার ওই খাবার দাবার রেখে দিছে তার ভাবি ওখানে। তো সেগুলা খেলো, রাত হয়ে গেছে, এখন কি করবে। তো সে খাওয়া দাওয়া যখন শেষ করছে, একটু পর তার ভাবি আসছে আবার, এসে ওগুলা গুছায় ফেলতেছে টেবিলের জিনিসপত্র। আর তাকে বললো যে আচ্ছা তুমি যে বললা কাঁঠাল পড়ছে, কি হয়েছে পুরো জিনিসটা আমাকে এক্সপ্লেইন করো তো, মানে জাস্ট কাঁঠাল পড়ছে তোমার উপর। তো তখন সবকিছু মিনহাজ বললো যে এরকম ব্যাপার, সবই বললো যে এরকম তাকে এরকম ওনাকে ডাকতেছে। তো তার ভাবি শুনলো, শুনে বললো কি ওই জায়গাটা না আসলে খারাপ, দোষ লাগা জায়গা, ওই বাড়িটাই দোষ লাগা। ওই বাড়িটা কদিন পর ভেঙে ফেলবে, নতুন করে বাড়ি করবে, বাড়িটা দোষ লাগা, মানে অনেক টাকা পয়সাওয়ালা মানুষের বাড়ি, বিত্তশালীর বাড়ি। তো বাড়িটার পুরো জায়গাটার মধ্যে দোষ আছে। রাতের বেলা ওদিক দিয়ে চলাফেরা করে না মানুষ। এই যে আমাদের দেখছো বাসার সামনে কিন্তু এখানে লাইট থাকে না, মানে কি লাইট এখানে ফিউজ হয়ে যায়, এমনিই থাকে না কেন জানি। লাইট লাগাইলেই দেখা যায় যে লাইট হয়তো ওই 2-1 ঘন্টা থাকবে, তারপর থাকবে না। ওই জায়গাটার সমস্যা আছে। আর তুমি তো বড় বাচ্চা পাচ্ছ, তুমি দোয়া করো যে তোমার উপরে যে ওই যে কাঁঠালটা কিন্তু তোমার গায়ে ফেলতো, হ্যাঁ তোমার গায়ে পড়ে নাই। তো মিনহাজ তখন বলে যে হ্যাঁ আমি ওখানে শব্দ পাইছি, পিছনে মনে হয় কয়েকজন হাসতেছে এরকম। বলে যে হ্যাঁ খুবই। আর আমাদের এই যে গেস্ট রুমে যে থাকবা, রাতে দোয়া পড়ে থেকো, হ্যাঁ দোয়া পড়ে থেকো, কারণ গেস্ট রুমটা কিন্তু ওই বাড়ির ওই যে ওই দেয়ালের অংশটা ওখানে আছে, মানে তোমার গেস্ট রুমের পরেই কিন্তু একটা ফাঁকা জায়গা, তারপর কিন্তু ওই বাড়ির এক্সটেন্ডেড অংশ। তো দোয়া দুরুদ পড়ে থেকো। আর ওই তোমার ওই জানলা দিয়ে ওই বাড়ির দিকে তাকায় না বেশি, হ্যাঁ ওই রাতের বেলা ওই জায়গায় মানে উল্টা পাল্টা জিনিস আছে, মানুষ অনেকে কিন্তু ভয় পায়। হ্যাঁ আমি নিজেও ভয় পাইছি অনেকবার। তো বলে কি দেখছেন ভাবি? বলে না ওগুলা তোমার শোনার দরকার নেই, তুমি যাও, তুমি যে শুয়ে পড়ো, যাও তুমি যা দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ো। তাই বলে তার ভাবি তাকে বলে যাও রুমে যাও। তো মিনহাজ ডাইনিং স্পেস থেকে যায়, তার রুমে যায়, যে তাকে যে থাকতে দিছে, বেশ সুন্দর একটা রুম, কোজি রুম। তো সে বিছানায় যাওয়ার আগেই তাকে মানা করছে জানলা দিয়ে তাকাইতে। সে সুন্দর যে ওই জানলার পর্দা সরাই সে ওই বাসার দিকে তাকাইছে। তো এখানে কিন্তু আলো খুব কম, তার যে সেই যে রুমটা আছে সেই রুমটার মধ্যে ডিম লাইট জ্বলতেছে আর কি, 0 পরে বাল্ব জ্বলতেছে, হালকা নীল আলো ঘরের ভেতরে। আর ওই জায়গায় দেখা যাচ্ছে ওই বাড়িটা মনে হচ্ছে অন্ধকার, এবং ওই চাঁদের আলো যতটুকু পড়ছে, গাছগাছালিদের ছাওয়া। এক পাশে পেছনের দিকে একটা দালান, ওই দালানটা 3 তলা দালান। মিনহাজ আছে কিন্তু 5 তলার উপরে, সে দেখতেছে 3 তলা দালান। আর কেমন জানি ভৌতিক, কোনো আলো নাই, কিচ্ছু নাই, বেশ বড় দালান। সে চিন্তা করলো যে এই বাড়ি বানাইছে কে আর এইভাবে রাখছে কে। চিন্তা করতে করতে সে পর্দা টেনে দিয়ে একটু শুয়ে পড়লো, অনেক ক্লান্ত ছিল সারাদিন। আর সে মনে মনে মানে আর কি শুকরিয়া আদায় করলো, দোয়া দুরুদ পড়লো যে তার গায়ে ওই কাঁঠালটা পড়ে নাই। সে চিন্তা করলো যে কাঁঠালটা পড়লে অবস্থা খারাপ হয়ে যেত, বেশ ভারী কাঁঠাল, পড়ে একদম ছিটকায় গেছে চারিদিকে, এরকম আর এত উপর থেকে পড়ছে।
যাই হোক, সে শুয়ে পড়ছে, মানে তার ঘুম চলে আসছে, একদম ঘুমায় গেছে। হঠাৎ করে মিনহাজের কেমন যেন একটা ফিল হয়েছে ঘুমের মধ্যেই, মানে তখনও ভেঙে গেছে। আর তাকায় দেখে তার বিছানার পাশে, তার বিছানার একেবারে পাশে, তার থেকে তো 2 ফিট দূরে একটা মনে হচ্ছে অন্ধকারের মধ্যে একটা অবয়বটা আরো ডিপ অন্ধকার এবং লম্বা হবে প্রায় ছাদের সমান, প্রায় সিলিং এর সমান দাঁড়ায় আছে তার পাশে, এবং ফ্যানটা মানে ফুল স্পিডে ঘুরতেছে ভৌ ভৌ করে। শীতে মিনহাজ জমে যাওয়ার অবস্থা, এবং সে ভয়ে ওই জিনিসটাকে দেখে ভয় যে সে ওই পাশ থেকে কাঁথা টেনে নিবে তাও পারতেছে না। মিনহাজের ভয়ে মানে শরীর জমে গেছে। তো ওই অবস্থায় সে দোয়া পড়তে গেলে দেখে তার মুখ নড়তেছে না। তো সে মনে মনে দোয়া পড়তেছে অনেক কষ্টে, এবং সে তাকায় আছে অবয়বটার দিকে। অবয়বটা কেন জানি তার পাশে দাঁড়ায় আছে, কিছু করতেছে না। তো সে অনেক কষ্টে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, শরীর নাড়াইতে পারতেছে না। তা মিনহাজ অনেক কষ্টে দোয়া পড়ার চেষ্টা করলো মনে মনে। একসময় পুরা সে দোয়াটা শেষ করলো। এই সূরাটা শেষ করার পর হঠাৎ করে তার মনে হলো যে কিছু চলে গেছে ওইখান থেকে, লিভ করছে। কিভাবে লিভ করছে এটা সে বুঝতে পারলো না। আর এই যে ফ্যানটা যে অনেক জোরে চলতেছিল, ফ্যানটা আস্তে করে আবার স্লো হয়ে গেল, আবার এই ক্যাঁ 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 কেরম করে চলতেছে, কিন্তু ওই 0 পাওয়ারে বারবার জ্বলে না। তো মিনহাজ ভয়ে থরথর করে কাঁপতেছে, সে মানে উঠতে পারতেছে না, মানে সে যে বিছানা থেকে উঠতে পারতেছে না। তো তার হঠাৎ চোখ গেল রুমের দরজার দিকে। ওই দরজা কিন্তু সে ভেতর থেকে লাগাই দিছিল, মানে দরজাটাকে সে ভেতর থেকে লাগাই দিছিল, দরজা লাগায় ছিটকানি তুলে দিছিল। সে দেখে দরজাটা খোলা, পর্দাটা এরকম কাঁপতেছে এই হালকা বাতাসে, আর ওই ডাইনিং স্পেসটা অন্ধকার দেখা যাচ্ছে পর্দার নিচ দিয়ে। হ্যাঁ, মানে অন্ধকার ডাইনিং স্পেস দেখা যাচ্ছে, ওখানেও আলো নাই কোনো, দরজাটা খোলা এরকম। তো প্রচন্ড ভয় পাইছে মিনহাজ, প্রচন্ড ভয় পাইছে। সে মানে নড়তে পারতেছিল না। তারপর একসময় সে চিন্তা করলো আমাকে উঠতেই হবে। উঠে ওই ডিম লাইটের সুইচ অন অফ করলো, দেখলো না আর জ্বলে না ডিম লাইট। তো রুমের বাতি জ্বালায় দিল, টাস করে জ্বলে উঠছে বাতি জ্বলার পরে সে গেল দরজার কাছে, উকি দিল, দেখলো যে পুরা তাদের ওই মানে তার ভাইয়ের বাসার যে লিভিং রুম অন্ধকার। এখান থেকে দেখা যাচ্ছে, ভয় লাগে দেখলে। ডাইনিং স্পেসটা ভয় লাগতেছে, মনে হচ্ছে কেউ একজন আছে রেফ্রিজারেটরের পাশে, এরকম কিচেন, মানে যা দেখতেছে তার ভয় লাগতেছে। তাড়াতাড়ি সে দরজাটা আবার লাগাই দিল। দরজা লাগাই দিয়ে সে মনে করার চেষ্টা করলো যে সে কি ছিটকানি তুলছিল নাকি। তার মনে পড়লো যে হ্যাঁ, সে ছিটকানি তুলছিল, স্পষ্ট মনে আছে তার। যাই হোক, সে আবার ওই ছিটকানি লাগায় আবার এসে ওই বাতি জ্বালাই ঘুমাইলো রাতে। তো পরদিন সে উঠে সে কিন্তু চাইছিল যে আরো 2-1 দিন থাকবে এই কাজিনের বাসায়, কিন্তু আর সাহস করলো না। পরদিন উঠে সে নাস্তা করতেছে, ভাবিকে বললো যে কালকে রাত্রে কি হয়েছে। তার ভাবি বললো তোমাকে বলছিলাম দোয়া পড়ে ঘুমাইতে। বলে যে হ্যাঁ ভাবি, পড়ছিলাম তো। বলে এই রুমটা খারাপ ভাই, আমরা এই বাসাটাও আসলে তোমার ভাই ফ্ল্যাটটা কিনছিল, কি করবো আর, আমরা এখন কিছু করতে পারতেছি না, পরে হয়তো আমরা বিক্রি করে দিতে পারি। ওই জায়গাটা খারাপ, আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবারই করছি, দেখি কোনো ভালো মৌলানা সাহেব কেনে হয়তো বাসাটা আবার বন্ধ করানোর চেষ্টা করবো। ওই বাড়িটা থেকে উল্টাপাল্টা আছে, আর কি করবা, তুমি থাকো আরো বেড়াও। তখন মিনহাজ বলতেছে না আমি চলে যাব। তার ভাবি মন থেকে বলছে তাকে থাকতে, মানে আরো বেড়ায় যেতে। সে বলছে না, সে চলে যাবে। তো মিনহাজ ভাইয়ের বাসার থেকে চলে যায় ওই দিন, সবকিছু গোছায়। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয় পেয়েছে মিনহাজ। তো পরবর্তীতে আবার বেড়াইতে আসছে ভাইয়ের বাসায়, কিন্তু আর থাকে নাই, মানে এসে বেড়ায় চলে গেছে। তো ওই পাশের বাসা পরবর্তীতে ভেঙে ফেলছিল ওখানে। তো এরপরে নাকি আসতে ধীরে তার ওইখানে আর ওইসব কোনো ঘটনা আর শোনা যেত না। তার আগ পর্যন্ত মানুষজন ভয় পেত, কাজের মানুষ রাখলেও ভয় পেত, কাজের মানুষকে নাকি টেনে নিয়ে গেছে খাটের নিচে একদম, এরকম হয়েছে ওই বাসার ওই রুমগুলাতে। যাই হোক, এই ছিল মিনহাজের পাঠানো ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, ভয় লাগছে। আমি ঢাকা শহরে নিজে পার্সোনালি এরকম কিছু বাসায় থাকছি যেগুলো সিভিয়ারলি হন্টেড। হ্যাঁ, এরকম কিন্তু হন্টেড বাসা আছে, বেশ পুরনো বাসায়ও ছিলাম আমি, সেগুলোতে আমার কাছে বেশ ভয় লাগছে। আমি সেই সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে বিভিন্ন সময় শেয়ার করছি, হয়তো আবার কোনো এক সময় শেয়ার করবো। কারণ যখন পুরনো হয়ে যায় ঘটনাগুলো, তখন দেখা যাচ্ছে যে অনেকেই সেগুলো ভুলে যান, অথবা ওগুলো হয়তো দেখা যায় পেছনে চাপা পড়ে যায়। তো কোনো এক সময় আবার হয়তো আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো 1-2 করে নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকে চলে যাব, আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যারা আহমেদ বাবুর পেজে গিয়ে থার্সডে নাইট ফিয়ার শোনেন, তারা পেজটিকে ফলো করে লাইক দিয়ে রাখবেন। একই সাথে সেম জিনিসটা করবেন আমাদের অদ্ভুত পেজে গিয়ে। আর আমাদের অদ্ভুতের কিন্তু একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করে ফেলবেন। আর জয়েন করলে সব আপডেটগুলো পেয়ে যাবেন। আর প্যাট্রিয়নে গেলে আমাদের এই থার্সডে নাইট ফিয়ারের এপিসোডগুলো কিন্তু সেখানে আপলোড করা হয় ফ্রি মেম্বারশিপের আন্ডারে, তো সেগুলো পেয়ে যাবেন অ্যাড ফ্রি। তো চলে যায় আজকের মতো, ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে আপনাদের সাথে।
মশাই এক সরু পথ ধরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে, ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন আপনাদের সকলের পছন্দের শো প্রেত, এবং প্রেতের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত করছি। সাথে আছে আমি জেফরি খান, এবং ইউটিউব চ্যানেলে আজকেই প্রথমবারের মতো প্রেতের একটি এপিসোড আমি প্রচার করতে যাচ্ছি। আশা করছি আজকের প্রথম এপিসোডটা আপনাদের ভালো লাগবে। আমি এপিসোড শুরু করব, শুরুতে কিছু কথা বলছি এবং সেই কথাগুলো বলেই আমরা এপিসোড শুরু করব এবং ঘটনায় চলে যাব। প্রথমে যে কথাটা বলতে চাই যে প্রেত কিন্তু এক্সক্লুসিভ একটা শো, যেটা স্বাধীন মিউজিকে প্রতি মঙ্গলবার রাত 12টায় আপনারা শুনতে পাবেন, এবং সেটা কিন্তু শুধুমাত্র স্বাধীনেই হয়, স্বাধীনের প্রেত। এবং এটা হচ্ছে ইউটিউবের আপনাদের জন্য, সবার জন্য চিন্তা করে আমি ইউটিউবে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেত। কিন্তু প্রেতের এই ইউটিউব যে আপনি এপিসোডগুলো পাবেন সেগুলো কিন্তু একেবারে ভিন্ন হবে, ইউনিক হবে, এবং অবশ্যই স্বাধীন মিউজিকেরগুলো অবশ্যই এক্সক্লুসিভ এবং ভিন্ন হবে। দুইটাই একেবারে ডিফারেন্ট হবে, একটার সাথে আরেকটার কোনো রকম মিল আপনারা পাবেন না। এবং নিশ্চয়ই জানেন যে স্বাধীন মিউজিকে খুবই ইন্টারেস্টিংভাবে এই প্রেতের এপিসোডগুলো প্রচার করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন অবিনাশ মুখার্জির স্টোরিগুলো কেমন হয়, এবং সেটা সম্পূর্ণ লাইভ হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেগুলো সম্পূর্ণ লাইভ হয়, কিন্তু এটা কিন্তু লাইভ না, এটা একটা রেকর্ডেড এপিসোড। আপনাদের সবার কথা মাথায় রেখে আমি প্রেতের এপিসোডগুলো একটু একটু করে ক্রিয়েট করছি, যেন আপনারা সবসময় কানেক্ট হতে পারেন এবং নতুন নতুন এপিসোডগুলো আপনারা শুনতে পারেন স্বাধীন মিউজিকে এবং অবশ্যই ইউটিউবেও। স্বাধীন মিউজিকে কিন্তু রাত 12টার সময় মঙ্গলবার, আর ইউটিউবের ভিডিওগুলো আপনারা পাবেন প্রতি রবি এবং বুধবার রাত 11টার সময়, অবশ্যই প্রেতের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যার নাম হচ্ছে প্রেত বাই জেফরি খান। আশা করছি আপনারা সকলে বুঝে গেছেন দুইটার চিন্তা ভাবনা এবং দুইটার চ্যানেলের বিষয় ডিফারেন্ট হবে। আশা করছি আপনারা যারা যারা আমাদের সাথে আছেন তারা যুক্ত হয়ে যাবেন, আজকের এপিসোডটা শুনবেন। এবং আপনারা যদি চান যে প্রেতে আপনারা ঘটনা পাঠাবেন, প্রেতের ইউটিউব চ্যানেলে আপনারা যদি ঘটনা পাঠাতে চান, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেল আইডি আছে, উইচ ইজ pretbyjeffreyKhan@gmail.com, pretbyjeffreyKhan@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে ঘটনা সেন্ড করে দিলে চলবে, আর কিছু লাগবে না। অবশ্যই ইউনিক হতে হবে স্টোরিটা, আমি সেটাই চাই। এবং আশা করছি আজকের প্রথম স্টোরিটা আপনাদের ভালো লাগবে। আজকে একটা পিশাচের ঘটনা আমরা শুনবো, এছাড়া একটা প্রেতাত্মার একটা ঘটনা শুনবো। আমরা খুব এনজয়েবল একটা স্টোরি হতে যাচ্ছে, আশা করছি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। শুরু করছি প্রেতের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের প্রথম এপিসোড। পুরো এপিসোডটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান বক্তব্য। আশা করছি আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন। চলে যাই প্রথম ঘটনায়। নিশি মিয়াকে আমি সেদিনের আগে কখনো দেখিনি, তাও অনেক দিন হলো। হয়তো সময়ের হিসেবে সেটা কয়েক বছর গড়িয়ে গেছে, ঠিক মনে নেই কতদিন আগে। তবে তখন আমি ক্লাস 5-এ পড়ি, অনেক ছোট্ট ছিলাম। গরমের ছুটিতে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে, সেখানে কেউ থাকে না, আমরা শহরেই থাকি। সেই জন্যই মাঝে মধ্যে আমাদের স্কুল ছুটি হলেই বাবা মা আমাদেরকে নিয়ে ছুটে চলে যান আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা বিশাল বাড়ি, বিশাল বলতে আক্ষরিক অর্থেই বিশাল, কিন্তু মানুষজন নেই বললেই চলে। আমার দাদার একমাত্র ছেলে আমার বাবা, আর আমি আমার বাবার একমাত্র ছেলে। বাবা ব্যবসা দেখার জন্য শহরে চলে এসেছেন, সাথে আমার লেখাপড়ার চিন্তাও
মাথায় ছিল, সেজন্যই আমাকে শহরে নিয়ে এসে ভর্তি করিয়েছেন ভালো একটা স্কুলে। কিন্তু বাবা গ্রামের কেয়ারটেকার রেখে সেখানকার সবকিছু পরিচালনা করতেন। মাসে মাসে গ্রাম থেকে আমাদের জন্য ভালো চাল আসে, ডাল আসে, আর আসে প্রতি মৌসুমে ফল ফলাদি। কেয়ারটেকার বেচারা অনেক বুড়ো ছিল, আর সেই সুবাদে আমাদের বড় পুকুরের পাড়ে জংলায় আস্তানা হয়ে গিয়েছিল নিশি মিয়ার। খানিকটা পাগল টাইপের ছিল সেই লোকটা। এমনকি আমার বাবাও নিশিমাকে বেশ ভালো মতোই দেখাশোনা করার জন্য বলে দিয়েছিলেন কেয়ারটেকারটাকে। কেন বলেছিলেন সেটা আমি জানি না। সেদিন আমি বাড়িতে পৌঁছেই পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করা শুরু করলাম। কিন্তু পরের দিন বাবা যেই ছিপ নিয়ে পুকুর পাড়ে গেলেন, আমিও পিছু পিছু একটা ছিপ নিয়ে বাবার থেকে দূরে ঘাটে বসে পড়লাম। বাবা শহরের ছিপ দিয়ে মাছ ধরতে পারে না, তাই গ্রামে আসলেই বসে পড়েন বড় পুকুর পাড়ে। আমিও বাবার কাছ থেকে মাছ ধরা শিখেছি, কিন্তু আমার ছিপে খুব একটা মাছ আসে না। কি এক নেশা! এই নেশায় সে ক্লাস 3 থেকে আমাকে পেয়ে বসেছিল। মাঝে মাঝে আমাকে নিয়ে বিভিন্ন লেকে মাছ ধরতে যেতেন বাবা, কিন্তু গ্রামে আসলে আমাকে না বলেই চলে যান মাছ ধরতে, আর আমিও বাবার সাথে পাল্লা দিয়ে মাছ ধরার চেষ্টা করি। সেদিন আমি বসেছিলাম মাছের আশায়, ছিপে কেঁচো লাগিয়ে বসে আছি তো বসেই আছি, কিন্তু মাছ আর আসছে না। ইচ্ছে ছিল বাবার আগে আমার মাছটা ধরে আসবে ছিপে, কিন্তু এলো না। পিছ থেকে একটা শব্দ পেলাম, কেউ একজন বলে উঠল, বাবা এভাবে বসে থাকলে তার মাছ পাবি না। আমি পেছনে ফিরে তাকিয়ে রীতিমতো প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ছোট্ট আমার হৃৎপিণ্ডটা রীতিমতো লাফাতে শুরু করলো, পাগলের মতো লাফানো শুরু করলো। আমি বাবা বলে চিৎকার করতেও ভুলে গিয়েছিলাম। লোকটা লাল রঙের নেংটি পরা দেখে, সারা শরীরে আর কিচ্ছু নেই, বিভিন্ন জায়গায় বড় বড় তাবিজ ঝোলানো, আর জট পাকানো চুল, দাড়ি, ভেতরে দুটো লালচে লালচে চোখ, কিছু বিভৎস চেহারা। এই দেখে আমি রীতিমতো ভয় কাঁপাকাঁপি শুরু করে দিলাম। লোকটা বলল, বাবা ভয় পাইছো? ভয় পাও না, আমি তোমার কিছু করুন না বলে বিকট চিৎকার করে একটা হাসি দিল, এবং ভাঙা ভাঙা গলায় হাসিটা দিল। আমারে সবাই নিশি মিয়া বলে ডাকে। আমি বললাম, এটা কেমন নাম? লোকটা হা হা করে হেসে উঠল। এটার কোনো মানে নাই বলেই আমার দিকে হেসে হেসে তাকালো। আমার ততক্ষণে মজা লাগতে শুরু করেছে, কারণ সে আমার পাশে বসার সাথে সাথে আমি একটা মাছের টোপ গোলা টের পেয়েছি আমার হাতে, আর সাথে সাথে একটা মাছ পেয়ে গেলাম। আমার পাশে মাছটাকে রাখতে রাখতে আমি খেয়াল করলাম লোকটার শরীর থেকে কেমন যেন একটা মাছের দুর্গন্ধ বের হচ্ছে। আমি পাত্তা দিলাম না, ভাবলাম হয়তো মাছ ধরেছি এই জন্য মাছের গন্ধ বেরোচ্ছে, এরকম কিছু না। খানিকটা সরে এসে বসলাম এই জন্য, আর সাথে সাথে আর একটা মাছ পেলাম। আমি মাছটাকে ছিপ থেকে খুলতে খুলতে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? লোকটা বলল। লোকটা খিক খিক করে হেসে বলে উঠল, আমি কিছু করি না, আমার অনেক কিছু করি। আমি বললাম, মানে আমি নিশি ডাকি মাঝে মধ্যে। এইটা কি জিনিস আমি বুঝলাম না। লোকটা তখন বলে উঠলো, এইটা হলো এমন এক জিনিস, যদি আমি সফল হই তাইলেও মানুষ মরে, সফল না হলেও মানুষ মরে। মানুষ মরার কথাটা শুনে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম, তড়ি হড়ি করে উঠে যাবো। এমন সময় পিছ থেকে নিশি মিয়া আমাকে ডেকে বলল, বাবা আমাকে একটা মাছ দেওয়া যাও। সে মুখের হাসিটা কোথা যেন গায়েব হয়ে গিয়েছে, তার কথা শুনে মনে হচ্ছিল যেন আমাকে হুকুম করছে। আমিও ভয় একটা মাছ ওনাকে দিয়ে সেদিনের মতো বিদায় নিলাম। বাসায় বাবার আগেই মাছ ধরে আনতে পারার খুশিতে সেদিন ভুলেই গিয়েছিলাম নিশি মিয়ার কথা, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় সেদিন আমি মাছটা দেওয়ার সাথে সাথে পেছন ঘুরে কাঁচা মাছটাই খাওয়া শুরু করে দিয়েছিল নিশি মিয়া। হয়তো আমি ভুল দেখেছিলাম, হয়তো না, কি জানে। পরের দিন আমি নিশি মিয়াকে বেমালুম ভুলেই গেলাম, কারণ টগর আর ওর বাবা মা মানে আমার ফুপা ফুপু এসেছিলেন আমাদের বাড়িতে বেড়াতে। আমার থেকে 1 বছরের বড় টগর আমার সাথে স্কুলে পড়তো, আর ওকে পেয়ে আমি ভুলে গিয়েছিলাম সবকিছু। দুজনেই যত পারছিলাম দুষ্টুমি করলাম, নিজেদের আম বাগান ফেলে আরেকজনের বাগানে গিয়ে হানা দিলাম, ইচ্ছে মতো ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি, ইচ্ছে মতো ডাব খাওয়া। এভাবে কেটে গেল 3টা দিন। 5ম দিন হঠাৎ সব আনন্দ যেন থেমে গেল। সকালবেলা ফুপু ফুপা নাস্তা করে বাজারে গিয়েছিলেন, সেখান থেকে লোকজন ধরাধরি করে নিয়ে আসলেন বাড়িতে। প্রচন্ড বুকের ব্যথায় উনি কাতরাচ্ছিলেন। আমরা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। ডাক্তার ডাকা হলো, উনি নিয়ে যেতে বললেন সদর হাসপাতালে। বাবা খুব দ্রুত ওনাকে হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ডাক্তার ওনাকে ওষুধ দিলেন, কিন্তু বুকের ব্যথা কেন যেন কমছে না। আমরা সবাই হাসপাতালে ছিলাম। বাবা আমাকে আর টগরকে নিয়ে বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে কেয়ারটেকারকে দিয়ে ডাকলেন নিশি মিয়াকে। নিশি মিয়া আসার আগেই আমাকে আর
টগরকে অন্য ঘরে পাঠিয়ে দিলেন বাবা। কিন্তু আমার কেন যেন সন্দেহ হলো। আমি বাইরে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে ওনাদের কথা শুনলাম। বাবা বলছে, আমার বোন জামাইরে তুমি বাঁচাও নিশমিয়া। নিশমিয়া বলল, বাঁচাইতে পারুন, তয় আমার কইলাম রাত পর্যন্ত টাইম দেওয়ান লাগবো। মা বলল, আমি বিনিময় কি দেবো তোমাকে? নিশমিয়া বলল, বেশি কিছু না, শুধু আমার 2খানা কাঁচা মাছ আর মুরগি দেবেন, পেট ভরা কিনা আমার। বাবা বলেন, আর যদি তুমি বাঁচাইতে না পারো? নিশমিয়া বললেন, না পারলে আমি আমার শরীরের মাংস গাড়া দিব। এতটুকু শুনে আমি চলে গেলাম আমার ঘরে। সেখানে ঢুকে কিছুক্ষণের মধ্যেই ভয় রীতিমতো খিঁচুনি উঠলো। পরে টগরকে সবকিছু খুলে বললাম, কিন্তু সে কোনোভাবেই বিশ্বাস করেনি। পরের দিন আমি 2বার হাসপাতালে গিয়ে ফুপাকে দেখে এসেছি। ওনার অবস্থা আরো খারাপের দিকে গেছে। কিছুক্ষণ উনি ঘুমান, আবার কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি শুরু করেন। এর মাঝে সন্ধ্যার দিকে নিশমিয়া এসে গেছে তাকে দেখতে। আমি মায়ের কাছে শুনেছি নিশমিয়া নাকি ফুপাকে একটা পানি খাইয়ে দিয়ে চলে গেছে। সেদিন সন্ধ্যায় টগর ছিল ওর বাবার সাথে। আমি একা একা কাটিয়ে দিয়েছি বাসায়। পাশের পাড়ার সুমন আর সুমি এসেছিল আমাদের বাড়িতে। সুমন এসে আমাকে এক আজগুবি গল্প বলল। নিশমিয়া নাকি ধূপ ধুনো নিয়ে তৈরি হয়ে গিয়েছে। সে আজকে নিশি ডাকবে, প্রতি বাড়ি বাড়ি গিয়ে এই ধুনো দেবে আর মানুষের নাম ধরে একবার করে ডাকবে। যদি কেউ সেই ডাকের সাড়া দেয় তবে তার মরণ হবে আর ফুপু বেঁচে উঠবেন। শুনে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। বাসায় বাবা ছিলেন নিচে, আমি আর মা ছিলাম উপরে। নিশমিয়ার কাছে বলা ছিল সে যেন আমার বাড়িতে ত্রিসীমানায় না আসে। আমাদের এই কারণেই কোনো ভয় ছিল না। সারা রাত ধরে আমি থরথর করে কেঁপেছি নিশমিয়ার ডাক শোনার জন্য। হঠাৎ করে মনে হয়েছিল কে যেন অনেক দূর থেকে ডেকে চলেছে, কিন্তু মনের ভুল ভেবে আমি আবারও ঘুমিয়ে গিয়েছি। এর পরের দিনটা আমাদের জন্য অনেক খারাপ একটা দিন ছিল। ফুপা রাতের বেলাতেই মারা গিয়েছেন। নিশমিয়ার ডাকে কোনো কাজ হয়নি। লাশ নিয়ে যাওয়া হলো ফুপার বাড়িতে। সেখানে আমরা সবাই গেলাম। সবার মনটা খুব খারাপ ছিল সেদিন। ফুপু আর টগরের চোখের কান্না রীতিমতো আমি দেখতে পারছিলাম না। অনেক কেঁদেছি, অনেক। ফুপার দাফন সম্পূর্ণ করে সেদিন রাতে আমরা থেকে গেলাম ফুপুদের বাড়িতে। ওনারা খুব একটা অবস্থা সম্পূর্ণ মানুষ ছিলেন না। অনেক ছোট থেকেই কুড়ে ঘর ছিল ওনাদের। ফুপাকে যেখানে কবর দেওয়া হয়েছে এর থেকে সামান্য দূরে একটা ডোবা আছে। সেখানে ওনাদের ঝুলন্ত একটা টয়লেট ছিল আর সামনে একটুকু উঠান ছিল ওনাদের বাড়ি। রাতে আমরা কোনো রকমে কিছু একটা খেয়ে শুয়ে পড়লাম। আর এক ঘরে আমি আর টগর আর আমার মা, অন্য ঘরে ফুপু আর ওনাদের বাড়ির আরেকজন। আব্বা বাইরে ঘরে শুলেন। আর ঘরের ভেতরে এই সময় প্রস্তাব আসলে একটা পিতলের পাত্রে করতে হবে এই ব্যবস্থা করা হলো। কিন্তু হঠাৎ আমার প্রচন্ড টয়লেট ধরেছিল সেদিন। রাতের বেলা আমি আম্মাকে ডেকে তুলতে ভয় পেলাম। সারাদিন অনেক কেঁদে কেঁদে আম্মা রীতিমতো ঘুমিয়ে পড়েছে। আমি টগরকে ডেকে তুললাম, বললাম আমার সাথে যেন একটু বাইরে যাওয়া হয়, আমার টয়লেট এসেছে। টগর ল্যাম্প জ্বালিয়ে আমার সাথে আসলো। ভালোই আমি টয়লেটটা সেরে যে বের হতে যাব এমন সময় আমার পায়ের কাছে কিছু একটা টপ করে পড়লো আর আমি রীতিমতো হকচকিয়ে গেলাম। প্রথমে নিশি মনে করলেও পরে দেখলাম টগরের পায়ের কাছে ল্যাম্প ধরে বসে আছে লাল কিছু একটা। আমি আর টগর প্রায় একসাথে উপরে তাকালাম। দেখি আমাদের ঠিক উপরে কেউ একজন বসে আছে। সারা শরীরে কিচ্ছু নেই, মুখে সব দাঁত আর গোপ। পা দুলিয়ে বসে বসে কি একটা যেন খাচ্ছে। চেহারা দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে চোখ দুটো। লালচে সাদা চোখ দেখে আমি রীতিমতো চিনে ফেললাম ওকে। সে আর কেউ নয়, আমাদের নিশি মিয়া। কিন্তু সে এখানে কি করে? এই সব ভাবার আগে দেখি নিশমিয়া নিজের পেটে খানিকটা নিচ দিয়ে এক টুকরা মাংস কেটে নিল। তারপর খচখচ করে কেটে কেটে খেতে খেতে বলল, কোকা বাবু, কথা দিছিলাম রোগীরে বাঁচাতে না পারলে নিজের মাংস খামু, এর লেগা তোমাকে দেখায়া দেখায়া খাইতেছি, দেখো। বলি দাঁড়ালো একটা জিনিস দিয়ে নিজের রানের খচখচ করে একটা মাংস কেটে নিজেই খাওয়া শুরু করলো। টপ টপ করে রক্ত পড়ে চলেছে, পড়ছে ঠিক আমার সামনেই। ভয় রীতিমতো টগরের দিকে আমার তাকানোর সময় ছিল না। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন আমাদের দুজনকে অজ্ঞান অবস্থায় আম্মা দেখতে পান। পরে আমাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরও নিশি মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আব্বা অনেক খোঁজ করেছিলেন, পাননি। এর মাঝে আমিও বড় হয়ে যাই, অনেকগুলো বছর কেটে যায়। আমিও
ভুলতে বসি নিশি মিয়ার কথা। এখন আমি মেডিকেলে পড়া শেষ করে ইন্টার্ন হিসেবে জয়েন করেছি আমাদের গ্রামের পাশের গ্রামে। সেখানে থাকতে হবে 1 বছর। 1 বছর গ্রামে থেকে গ্রামের মানুষদের সেবা করতে হবে। লেখাটা যখন দেখছি তখন অনেক রাত হয়ে গিয়েছে। অমাবস্যা চলছে, আকাশে চাঁদ নেই, নেই কোনো মেঘ, চারপাশে ঘুট ঘুট নিকষ কালো অন্ধকার। আমি রাত জেগে পড়াশোনা করি, কিন্তু আজকে মনটা কিছুটা বিক্ষিপ্ত হয়ে আছে। গ্রামের চেয়ারম্যান সাহেব অনেক শরীর খারাপ। আমি বেশ কিছু ট্রিটমেন্ট করেও ওনাকে ভালো করতে পারিনি। ওনার পরিবারের লোকজন বলা বলি করছিল অন্য ব্যবস্থা নেবে। ওনার হার্টের কোনো একটা প্রবলেম হয়ে গিয়েছে। আমি নতুন করে বলতে পারছিলাম না, তাই রাত জেগে পড়ছি। এমন সময় অনেক দূর থেকে কেউ একজন মৃদু চিৎকার শুনতে পেলাম। আমি পড়া ছেড়ে উঠে বাইরে বের হয়ে আসলাম। কাউকে না দেখতে পেয়ে ঢুকতে যাব এমন সময় অনেক দূর থেকে আগুনের একটা শিখা দেখতে পেলাম। আমার ঘর থেকে সোজা গাছপালা কম, তাই বেশ কিছু দূর থেকে দেখা যাচ্ছে। দেখলাম একটা আগুনের শিখা এগিয়ে আসছে, কিছুটা আবার থামছে। প্রতিটা বাড়ির সামনে থেমে থেমে বাড়ির মানুষকে ধরে ধরে একবার করে ডেকে যাচ্ছে। সে এগিয়ে আসছে আমার দিকে। কিছুটা সামনে আসতে আমি বেশ ভালোভাবে দেখলাম লোকটাকে। মাথায় সেই বিশাল চুলের কাঁকড়া, মুখে বিশাল বিশাল সব দাড়ি গোঁফ, আর সেই ভয়ঙ্কর দুটি চোখ। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম সেই নিশি মিয়া আমার বাড়ির দিকেই আসছে। নাম ধরে ডেকে চলেছে মানুষকে। যেই সাড়া দিবে সেই প্রাণ হারাবে। আর একটু ভালোভাবে দেখতেই দেখি নিশি মিয়ার পেট ঠিক নিচটানাটা কেমন যেন খোবলানো, কেউ যেন কেটে নিয়ে গেছে সেইখানের মাংসগুলো। এই ছিল ঘটনা, পিশাচের একটা ঘটনা। ভেরি ইন্টারেস্টিং একটা স্টোরি, খুবই রহস্যময় থ্রিলিং একটা স্টোরি ছিল এটা। আমার কাছে পার্সোনালি ভাবে বলবো অনেক সুন্দর লেগেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করছি যে আপনাদের প্রথম এপিসোডের প্রথম ঘটনাটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব পরবর্তী ঘটনায়। ঘটনাটি যেভাবে আমি কালেক্ট করেছি, অবশ্যই এগুলো যত ঘটনায় শেয়ার করা হচ্ছে কালেক্টেড স্টোরি, সেগুলো অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি, এবং আমি আশা করছি এই স্টোরিটা আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের অনেক সুন্দর লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। সকাল 10টা নাগাদ পান্ডুয়া এসে পৌঁছেছি বাল্যবন্ধু অতুল রায় বাড়িতে। বেশ কয়েক বছর দুজনের কোনো যোগাযোগই ছিল না, কিন্তু কাল বিকালে হঠাৎ করে অতুলের ফোন পেলাম। স্কুলে গ্রীষ্মের ছুটি আছে বলে তেমন কোনো কাজের চাপ নেই, তাই অতুলের প্রস্তাবে কোনো আপত্তি না জানিয়ে চলে এলাম। এখানে পৌঁছে দেখি আমার কলেজের আরেক বন্ধু সঞ্জু আমন্ত্রিত। 3 বন্ধুতে অনেক ঘোরাঘুরি হলো। এখানে ওখানে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। সন্ধ্যার কিছু আগে আমরা মহিমগড় রাজবাড়ির সিঁড়ির সামনে গিয়ে হাজির হলাম। 20-30টা সিঁড়ি ভেঙে রাজবাড়ির চৌকাঠে পা রাখতেই গার্ড ভম্বল সেনা আমাদের সাথে সাথে যেতে লাগলেন। তার মুখে শুনলাম এই রাজবাড়ি নিয়ে কিছু অবিশ্বাস্য কাহিনী রয়েছে। সিংহ বংশীয় এক রাজা বিজয় প্রতাপ মারা গেছেন প্রায় 100 বছর আগে, কিন্তু জনশ্রুতিতে আছে আজও নাকি তার আত্মা এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমি গার্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাজ পরিবারের কেউ এখানে থাকে না? গার্ড বলল, আর পরিবার, আজ যে রাজবংশের কেউ বেঁচে নেই। দূর সম্পর্কে যারা আছে তারাও এখানে আসতে তেমনটা সাহস পায় না। আমি বললাম, সাহস পায় না মানে কি? গার্ড বলে উঠলো, ওই যে বললাম রাজার প্রেতাত্মা। বিজয় প্রতাপের মৃত্যুর পর শুরু হয় এই বংশের বিপর্যয়। রাজার একমাত্র ছেলে অজয় প্রতাপ ছিলেন যাকে বলে নষ্ট পুরুষ। মদ আর মেয়ে মানুষ নিয়ে বিভোর হয়ে থাকতেন, আর ওদিকে বন্ধুরা মজা লুটত। রাজকোষ দিন দিন শূন্য হতে থাকে। রাজবাড়িটা একটা নোংরামির ঘাঁটিতে পরিণত হলো। বাজারে অনেক বদনাম করে ফেললো অজয় প্রতাপ। অবশেষে হঠাৎ তিনি একদিন খুন হলেন। খুনি ধরা পড়েনি বটে, তবে লোকে বলে সিংহ বংশের অবশিষ্ট সম্মানটুকু বজায় রাখার জন্য বিজয় প্রতাপের আত্মাই নাকি তার ছেলেকে শেষ করেছে। আমি হেসে মন্তব্য করলাম, রাজার প্রেতাত্মা? আরে ওসব কিছু নয়, সম্পত্তি গ্রাসের লোভে বন্ধুরা কেউ মেরে ফেলেছে। বিকারগ্রস্ত
বিজয় প্রতাপকে। আমার কথা শুনে গার্ড কেমন যেন একটু ব্যঙ্গ হাসি হাসলো। এদিক ওদিক ঘুরে রাত 9টা নাগাদ আমরা অতুলের বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। আমার সঞ্জু শোয়ার ব্যবস্থা হয়ে গেছে একই ঘরে। রাতে সঞ্জু আমাকে একটা মোটা সোনার হার বের করে দেখালো। আমি চিনতে পারলাম এটা তো রাজা বিজয় প্রতাপের মূর্তি, গলায় দেখা সেই চেনটা। আমি চিৎকার করে বলে উঠলাম, হ্যাঁ সঞ্জু, এটা তুই রাজবাড়ি থেকে চুরি করে এনেছিস? সঞ্জু বলল, আগে হ্যাঁ, তো কি হয়েছে, মরা মূর্তিটার গলায় বেকার পড়েছিল, তাই ঝেড়ে নিয়ে আসলাম আর কি, এটা এবার আমার গলায় ঝুলবে। আমি বললাম, দেখ ভাই, আমার খুব ভয় করছে, কিন্তু বিজয় প্রতাপের আত্মার ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে কিন্তু তোর কপালে দুঃখই আছে। সঞ্জু বলল, দূর বাদ দে তো, যত সব ছেলে মানুষই গল্প। আমি বললাম, তা যাই হোক, চুরি করাটা কিন্তু অন্যায় যা বলিস। কাল আমরা দুজন রাজবাড়িতে আবার যাব, তুই চুপি চুপি যেখানকার জিনিস সেখানেই রাখে আসবি, ওকে? সঞ্জু বললো, আর কালকের কথা কালকে চিন্তা করা যাবে, এখন ঘুমাতো। এত দামি একটা চেন ফালতু ফালতু হাতছাড়া করবো, পাগল নাকি তুই? সকালে বাইরে থেকে অতুলের হাঁক ডাক শুনে ঘুম ভাঙতে দেখি আমি বিছানার পাশে মেঝেতে শুয়ে আছি। ধরফর করে উঠে পড়ি, আমি হতভাগ হয়ে গেলাম। সঞ্জু ঘরে নেই। মনে পড়লো রাতের স্বপ্নটার কথা। আমি বৃহৎ কালো একটা বাদুর জানালা দিয়ে ঢুকে হাড় ঝোলানো সঞ্জুর গলা কামড়ে ধরলো, আর আমি ভয়ে বিছানা থেকে গড়িয়ে পড়লাম। তবে কি স্বপ্ন নয়, কিন্তু বন্ধ ঘর থেকে সঞ্জু গেল কোথায়? তবে কি সে প্রেত বাদুরটাই কাল রাতে ওকে নিয়ে গেছে? অতুল আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরও সঞ্জুর খোঁজ পেল না। আমি সঞ্জুর চেন চুরি আর রাতে দেখা স্বপ্নটা এড়িয়ে গেলাম। রহস্যটা কাটিয়ে তোলার জন্য আমি অবশেষে সঞ্জুর মোবাইলে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর অবশেষে ফোনটা রিসিভ করা হলো। আমি ভুল পরিচয় দিয়ে বললাম, হ্যালো সঞ্জু, আমি তীর্থশঙ্কর বলছি, চিনতে পেরেছিস? আরে হাওড়ার তীর্থশঙ্কর, তোর বন্ধু। কান্না ভেজা গলায় উত্তর এলো, আমি সঞ্জু নই, সঞ্জুর বাবা বলছি। সঞ্জু আর নেই এই দুনিয়াতে। আমি বললাম, নেই মানে? কি বলছেন সব, কি হলো ওর? সঞ্জুর বাবা বলল, জানি না বাবা, কাল রাতে পান্ডুয়া গিয়েছিল বন্ধুর বাড়ি, রাত 3টার দিকে ফিরে ঘুমোতে গিয়েছিল, আর ওঠেনি। অনেক ডাকাডাকি করে সারা না পেয়ে দরজা ভেঙে দেখি এই অবস্থা। আমি বললাম, সে কি অদ্ভুত ব্যাপার, ডাক্তার ডাকেননি? ডাক্তারবাবু কোথায়, তিনি কি বলেছেন? ফোনের ওপাশ থেকে উত্তরটা শুনে আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল, আর ভয়ে সারা শরীর আমার ঝাঁকুনি দিয়ে উঠল। সঞ্জুর বাবা কান্নায় ফেটে পড়লেন আর বললেন, ডাক্তারবাবু এসেছিলেন, উনি বললেন কোন এক বিভৎস ভয়ে সঞ্জুর হার্ট অ্যাটাক হয়েছে। অতুলের এই কথাটা শুনে আর থাকতে মন করছিল না। এই বিভৎস অভিজ্ঞতার শিকার হয়ে আমার হৃদস্পন্দন বহু গুণ বেড়ে গেছে। ব্যাগপত্র গুছিয়ে 10টা নাগাদ অতুলের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে পড়লো সেই রাজপ্রাসাদ। একবার ভেতরে গিয়ে ঘুরে আসতে মন চাইলো বলেই প্রাসাদে ঢুকে পড়লাম, আর সেখানে গিয়ে আরো এক উন্মাদনার শিকার হলাম। দেখলাম বিজয় প্রতাপের সেই মূর্তিটার গলায় ঝুলছে সঞ্জুর চুরি করা সেই দামি চকচকে সোনার চেনটা। এই ছিল আজকের প্রেতের আয়োজন। প্রেতের দুটি গল্প আমি আপনাদেরকে শোনালাম। জাস্ট বলতে পারেন যে প্রথম এপিসোড বা এক্সপেরিমেন্টাল এপিসোড, যেহেতু নিশ্চয়ই বুঝতে পারছেন প্রেতের প্রথম এপিসোড, তাই বেশি লম্বা করলাম না। আজকে 20 থেকে 22 মিনিটের একটা এপিসোড আমি দেওয়ার ইচ্ছায় ছিলাম, ছোট একটা এপিসোড। এপিসোড যদি ভালো লাগে বা মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা লাভ করে তাহলে হয়তো আরো একটু বড় এপিসোড আমি করবো অবশ্যই। এবং অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতি রবিবার এবং বুধবার আমি অবশ্যই ফিরে আসবো আপনাদের জন্য প্রেতের নতুন নতুন সব স্টোরি নিয়ে এবং নতুন নতুন ঘটনা আপনাদেরকে শোনাবো। এই প্রতিশ্রুতিতে আমি কিন্তু আজকের মতো শেষ করছি। বাট শেষ করার আগে বলতে চাই যে আপনারা যারা যারা চান যে ঘটনা সেন্ড করবেন আমাদের কাছে, প্রেতে আপনারা অংশগ্রহণ করতে চাইলে আমাদের কিন্তু একটা ইমেল আইডি আছে, উইচ ইজ pret@jeffreyKhan, PRETBYGEFFREYKHAN। ঠিক আছে, এরপর @gmail.com। ঠিক, এইটা আমার ইমেল আইডি। এই ইমেলে আমাকে ঘটনা সেন্ড করে দিলেই চলবে। অবশ্যই ঘটনাটা যেন ইউনিক হয়, আর বড় ঘটনা হলে সবচেয়ে ভালো। সো যাই হোক, আজকের মতো প্রেত থেকে আমি বিদায় নিচ্ছি এবং আশা করছি বুধবার আপনাদের সাথে আবারও কথা হবে। এবং অবশ্যই ভুলে যাবেন না কিন্তু মঙ্গলবার কিন্তু অবশ্যই লাইভ হবে স্বাধীন মিউজিকে প্রেত, একদম লাইভ এবং রাত 12টায়। এবং আসছে অবিনাশ মুখার্জির নতুন ঘটনার দ্বিতীয় এপিসোড
বা দ্বিতীয় খণ্ড। আশা করছি পুরোটা সময় আপনাদের ভীষণ ভালো যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবারও কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রেতের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি ভালো আছেন? আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি, ঘটনাটা ঘটেছে 26 তারিখ আগস্ট মাস 2026। ঘটনাটা গতকালকেই ঘটেছে। আমি সকালবেলা বাড়ির থেকে বাইরে এসে একখানে যাওয়ার পথে কিছু দূর সামনে এগিয়ে দেখি আমার এক মামা, তার বাড়ির পাশেই একটা দোলা আছে, দোলার মাঝে অনেক মাছ আছে। সে জায়গায় ফসলও মানুষে গাড়ছে। এখন সেই জায়গায় একটা প্রায় মিনিমাম 200% জমি হবে। সেই জায়গাটা ছেঁকবে, তারা হলো 2 জন। আমি তখন ওই জায়গায় আমার বাইসাইকেলটা থামিয়ে আমি আমার মামাকে বললাম, মামা আমাকেও শেয়ার নাও, আমিও আপনাদের সাথে মাছ মারবো। তখন মামা আমাকে বলল, বাবা জমি তো আমার না, জমি আরো জনকার। জমিওয়ালা বলেছে ওই আমি থাকবো আর আপনি থাকবেন, আপনার মর্ডার আর আমার জমি। আপনি আপনার কারেন্ট দিয়ে আর জমিটা ছেঁচবেন, ছেঁচার পরে যা মাছ হবে 2 জনে ভাগ করে নেব। তৎক্ষণে ওই মামার বড় ভাই তিনি আসলেন, তিনিও সেখানে শেয়ার হলেন। ওই মামার বড় মামা আমাকে বলল, বাবা ঠিক আছে, তুমি এখানে একটু কাজ করো, মোটরটা চালু করে দাও। তখন আমি সাইকেল ওখানে দাঁড় করিয়ে আমি নামার পরে ওখানে কাজ মোটামুটি করা শুরু করে দিলাম। মোটরে যা কিছু করা লাগে, লাইন টাঙ্গা, তারপরে মোটরের পানি তোলা, মোটরের মানে যা কিছু ইত্যাদি কাজ করা লাগে আমি করে দিলাম। করে দেওয়ার পর মোটর চালু করে দিলাম। মোটামুটি 1-1.5 ঘন্টা যাওয়ার পরে পানি অর্ধি পানি শেষ হয়ে গেল। যাওয়ার পরে এক পর্যায়ে দেখা যায়, আমি তখন বললাম, মামা আমি বাড়িতে যাব, একটু বাড়ি থেকে আমি আসি। বলে যাও। আইসা দেখি মানে পূর্ব পাশে যে আইলটা ছিল, আইলটা ঘাস দিয়ে বাঁধা ছিল, তার উপরে কাদা দেওয়া ছিল। ওই আইল দিয়ে মোটামুটি পানি একটু একটু করে ঝরে। তা এই মাছ, চেংটি মাছ আর কই মাছ আর ট্যাংরা মাছ, মানে এই জমিটা থেকে মোটামুটি যে জায়গা দিয়ে পানি ঝরবান আছে সেই জায়গায় মানে ওই আইলটার কাছে সব মাছে প্রায় আইলের কাছে গেছে। আর মাছ ঝাঁপিয়ে মানে অপর পাশে চলে যাচ্ছে, যে পাশে পানি আছে। তৎক্ষণে আমি মামাকে বললাম, মামা একটা লাইট আর একটা কোনো ভাণ্ড নিয়ে আসেন, মাছগুলো ধরি। তখন নামার পরে জমিটাতে কাদা ছিল প্রায় 1 হাঁটু, মানে 1 হাতে লাইট আর 1 হাত দিয়ে মাছ ধরি। তা বড় বড় টাকি মাছ, চিংড়ি মাছ, মানে যে জায়গায় হাত দেয় সেই জায়গায় তলিয়ে যায়। কোনোটা হয়তো ধরতে পারি, কোনোটা ধরতে পারি না। এভাবে মোটামুটি মাছ ধরলাম প্রায় 3 থেকে 3.5 কেজি। ধরার পরে মামাকে বললাম, এই মাছটা নিয়ে যেয়ে মানে কাদাগুলো পরিষ্কার করিয়ে এটা জিয়ে থন, মানে বত্তা থন, পরে ভাগ করে নেব। বলে আচ্ছা ঠিক আছে। এইভাবেই রাত বাজি গেল প্রায় মিনিমাম 2টার পরে সেই যেখানে যে আমরা মাছ মারবেন আছি সেই জায়গাকে কিন্তু আবার একটা কালী মন্দিরও আছে। রাত বাজে 2টা। তৎক্ষণে আমার মানে সেই সময় খেয়াল হয়ে গেল, এত রাইতে
আমরা দুইজন সেখানে আছি, সময়ান্তর একজন বাড়িতে যায়, একজন সেখানে থাকি। আমার কেন জানি আমার মনে একটু ভয় এসে গেল। আমি তখন একাই ছিলাম, মামা বাড়িতে গেছিল। তৎক্ষণে আকাশটা এমনভাবে মানে ঠাডা পড়লো একটা, আর তৎক্ষণেই আকাশটা এমনভাবে অন্ধকার করে আসলো, মানে 1-2 ফোঁটা করে বৃষ্টি মানে পড়া শুরু হয়ে গেল। আমি ভাবলাম যা শালার মাছ আর মারা হবে না, যে আকাশের পরিচিতি, আকাশ অন্ধকার করে আসলো, বৃষ্টি মনে আসে। তাই কিছুক্ষণের মধ্যেই আকাশটা কি আল্লাহর নিয়ামত, আকাশটা কেটে গেল আর বৃষ্টি আসলো না। তারপরে দেখি আমি সেখানে একাই ওই কালী মন্দির থেকে মানে কি যেন মানে শব্দ করে। আমি সেখানে মানে শুনি আবার না শুনি আবার ভাঙ করে থাকি। তারপর 2-3 বার যখন শব্দ করছে তখন আমি সেখান থেকে উঠে দাঁড়াইলাম। দাঁড়ার পরে কালী মন্দিরটার ওইদিকে আমি তাকিয়ে দেখতে লাগছি। তা বাঁশ ঝাড় আছে, তো সে বাঁশ পর্যন্ত মনে হয় এমন শুরু করে দিল, মানে সেই রকম সেখানে কোনো বাতাস টাতাস নাই, মানে বাতাসাতে মনে হয় মানে মন্দিরের উপরে মানে বাঁশ একেবারে নিচে আসি মানে পড়বা লাগছে, এইরকম মানে দৃশ্য। আমি তৎক্ষণে মানে আমি অনেকটাই ভয় পাইছি, একদম ভয়ে মানে আতঙ্ক হয়ে গেছি। তৎক্ষণে আমি মামাকে সিগড়ি বলে আসছি, মামা আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন। মামা তৎক্ষণে এসে আমাকে বলে কী হয়েছে? মামা এই ঘটনা। বলে তুই যে ভয় খাস নাই, এটাই তুই বিশাল, এ মন্দিরের সামনে এত রাইতে এখানে তো কিছু আছেই। এভাবেই মানে তখন 2 মামা হোক না, আমরা সেখানে বসে অনেক মশা কামড়ায়, তো কোয়েল লাগাইছি। ওই গল্প করতে করতে মনে করেন ফজরের আজান দিল। আজান দেওয়ার পরে আমরা আবার মানে যে যতটুকু পানি ছিল আবার মোটর চালু করে দিলাম। এই 1-1.5 ঘন্টার মধ্যে সবটুকু পানি শেখা হয়ে গেল। তারপর আমরা মাছ ধরা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি মাছ অনেক ভালোই পাইছি। তা আমার ঘটনাটা এই পর্যন্তই। আমার ঘটনাটা আমি সত্যই বললাম, মিথ্যা বলি নাই। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে এটা অনুরোধ, ভিডিওটা আমার শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রাহুল বসাক শ্রীমঙ্গল থেকে। রাহুল তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। বেশ আগে ঘটেছিল, 90-এর দশকের শেষের দিকে। রাহুল তখন কেবল কৈশোর পার করেছেন এরকম সময়। তো সেই ঘটনাটি রাহুল শেয়ার করেছেন। তিনি খুব গুছিয়ে লিখতে পারেন না, তাই তার বন্ধু সোহান তাকে সাহায্য করেছেন। তিনি সোহানকে ধন্যবাদ দিয়েছেন এই কাজটি করার জন্য। তো আমি চলে যাচ্ছি রাহুলের ঘটনায়, আমি আমার মতো করে শেয়ার করব। রাহুলের পারিবারিক ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। রাহুলের বাবার বাজারে কাপড়ের দোকান ছিল, আর তারা ব্যবসা এক্সপ্যান্ড করতো। রাহুলের বাবা বিভিন্ন সময় তার চাচা বা আরো অন্যদের সাথে অন্য জায়গায় ব্যবসা এক্সপ্যান্ড করতো। তো তার খুব শখ ছিল রাহুলকে ইনভলভ করে দেওয়ার কোনো একটা ব্যবসায়। তো তিনি একটা দোকান দেওয়ার চিন্তা করেন, যেখানে সবকিছু বিক্রি হবে, মানে মুদির দোকান টাইপের। গ্রামের ওখানে তো আসলে কনফেকশনারি বলা যায় না, মুদির দোকানে সবকিছু পাওয়া যায়। তো এরকম একটা দোকান তার বাবা দিতে চাইলেন। তো তাদের একটা জায়গা ছিল, তো জায়গাটা কিন্তু বেশ রিমোট একটা প্লেসে। সেটা হচ্ছে গ্রামের যে পথ, মূল পথ থেকে বেরিয়ে এসে আরেকটা সাব রোড আছে, মানে সাব রোড মানে একটা উপসড়ক যেটা দিয়ে হেঁটে যাওয়া যায়। এই রাস্তাটা মূলত শুরু হয়েছে মেন রাস্তার থেকে অনেক দূরে, এবং এটা চা বাগানের পাশ দিয়ে আসছে। একদম সরু একটা রাস্তা, এটা দিয়ে হেঁটে যাওয়া যায় বা বাইসাইকেল নিয়ে যাওয়া যায়, অথবা কেউ ভ্যান, 3 চাকার ভ্যান বা এগুলো নিয়ে যাওয়া যায় আর কি, আর কিছু যাওয়া যায় না। তো এই রাস্তা ওখান দিয়ে আসতে একপাশে চা বাগান, একপাশে আবার একটু মাঠের মতো, আবার চা বাগান, খোলা জায়গা, কিছু বাঁশঝাড় আছে। তো এরকম জায়গা দিয়ে রাস্তাটা আসছে। তো এসে এটা সরাসরি এই পাশের একটা এরকম রাস্তাকে ক্রস করে গেছে। ওই রাস্তাটাও মাটির রাস্তা, একটু বড়। তো ওই রাস্তার কর্নারেই কিন্তু রাহুলের বাবার জমি, মানে ওই জায়গায় তিনি চিন্তা করতেছেন যেটা দোকান করবেন। কারণ এই রাস্তাটা একেবারে বাঁক নিয়ে চলে গেছে সোজা যে শর্টকাটে বাজারে। তো যেতে গেলে কিন্তু বেশ কোয়াইট রাস্তা, মানুষজন নাই, চা পাতা বিস্তীর্ণ এরকম খোলা জায়গা, ওইটার বাড়ি দিয়ে গেছে। তো মানুষজন চলাফেরা কম করে। কিন্তু তিনি যদি মোড়ে একটা দোকান ফেলতে পারেন, তাহলে ওই পাশে কিছু মানুষজন আছে, লোকালয় আছে, কিছু বাড়িঘর, যারা বাজারে যে ওই জিনিসপত্র কিনে, কিছু দরকার হলে বাজারে যায়, তো তারা সহজে এইখান থেকে জিনিসপত্র কিনতে পারবে। এবং
দেখা যায় সন্ধ্যার পরেও আসতে পারবে। মানুষ সন্ধ্যার পরে এদিকে আসে না, একদম নীরব নিথর হয়ে যায় দেখে মানুষজন এই পথে চলাফেরা করে না, অনেকে ভয় পায়। একেবারে বিস্তীর্ণ জায়গা তো, চা বাগানের মধ্যে দিয়ে গেছে, মানে একপাশে চা বাগান এর মধ্যে দিয়ে রাস্তা গেছে, এর জন্য মানুষ সন্ধ্যার পরে ওদিকে আর খুব একটা যায় না। বাজার যেতে গেলে মানুষ উল্টা ঘুরে ওই মেন রাস্তা দিয়ে যায়, আর বাজার তো থাকেও খুব কম সময়, রাতে তাড়াতাড়ি বন্ধ করে দেয় বাজারের দোকানপাটগুলা। তো মানে এই রাত হায়েস্ট 9টা পর্যন্ত চলে। তো তিনি চিন্তা করছেন, রাহুলের বাবা চিন্তা করছেন, তিনি যদি এখানে দোকান দেন, তিনি যদি এই দোকানটা রাত 9টা পর্যন্ত খোলা রাখেন, 9টা-10টা পর্যন্ত, তাহলে কিন্তু মানে মানুষজন এখানেই আসবে, এই মুদি জিনিস নিতে আর বাজারের দিকে যাবেন না। তো তিনি এগুলো চিন্তা করে তিনি ওখানে তার ছেলেকে রাহুলকে ইনভলভ করে দেন, বলে যে এই দোকানে কাজ শুরু কর। তো লোকজন নিয়ে যায়, তারা ওই হিসাব কিতাব করে জায়গা পরিষ্কার করে মানে দোকান বানানো শুরু করে। আর তার বাবা, রাহুলের বাবা, পরিচিত মানুষদেরকে বলেন, এলাকায় যারা মানে ওখানে কাছাকাছি যে ঘরবাড়ি আছে মানুষ, ওদেরকেও বলেন যে আমি দোকান করতেছি, আপনাদের আর বাজারে যাওয়া লাগবো না, এখানে দরকার হলে এখান থেকে কিনবেন। তো মোটামুটি অন্যরাও খুশি যে এখানে দোকান হচ্ছে। তো দোকানের পুরোপুরি একটা স্ট্রাকচার হয়ে যায় কয়েকদিনের মধ্যে, এবং এটার খুব সুন্দর করে বানায় স্ট্রাকচার উনি, যদিও টিনের দোকান, টিন দিয়ে তৈরি করা, টিনের চাল। এই নিচে তিনি ওই দোকানের মধ্যে ঢোকার জন্য সুন্দর একটা হ্যাচ তৈরি করেন, যে দোকান বন্ধ করে এই পাশ থেকে সামনে উনি এরকম গ্রিলের মতো লাগাই দিয়েছিলেন, যে রাত্রে তো মানে রাত 8টা-9টার পর বেশ রাত হয়ে যায়, বেচা কেনা তো হয়। উনি বুদ্ধিমান মানুষ, যেহেতু কাপড়ের ব্যবসা করেন অনেকদিন, যে টাকা পয়সা থাকে, চিন্তা করছে গ্রিলের মতো লাগাই দিচ্ছেন, যে সন্ধ্যার পর যদি মানুষ কাজ করে, ওই যেই কাজ করবে তিনি তো রাহুলকেই দায়িত্ব দিবেন চিন্তা করছেন। তো সব শেষ করে সে ওই নিচের মানে এখান থেকে সব বন্ধ করে হ্যাচ দিয়ে বের হয়ে আসবে, আর এই পাশে শুধু কোনো মতেই ইগুলা ঢাকনাগুলা মানে উপরে যে শাটারের মতো আছে ওরা নামায় তালা মেরে দিলেই হবে। বেশ সুন্দর করে করছেন আর কি ওনার হিসাবে এই জিনিসটা। তো এরকম হচ্ছে। তো দোকান মোটামুটি তৈরি হয়ে গেছে, রাহুলের বাবা মানুষ কিনে দেখাচ্ছে দোকানে, তো সবকিছু রেডি। এর মধ্যে মালটাল তোলা শুরু হলো, দোকানের মধ্যে মালপত্র তুলতেছে, গ্রোসারি আইটেম তুলতেছে। তো তুলতে তুলতে মোটামুটি বেশ তুলে ফেলছেন উনি, দোকান মোটামুটি সেট আপই, 2-1 দিনের মধ্যে খুলে দিবেন। তো কিছু কাজ তখনও বাকি আছে, মানে ওই যে তাদের শাটার লাগানো, তারপর ওই যে নিচে যে হ্যাচ করছে ওইটা লক লাগানো, ওগুলো আর কি একটু সুন্দরভাবে করবে, এগুলা করতে তাদের বাকি আছে। কারণ ওইখানে ওই যে যারা এই কাজগুলা করে, ওইখানকার যে ঝালাই মিস্ত্রি এরা এত দূর জিনিসপত্র টেনে এনে তখনও সময় ঠিক মতো দিচ্ছে না। তো মালপত্র তো তুলে ফেলছে, দোকান ঠিক মতো লক করা না গেলে তো সমস্যা, মানে মনের মধ্যে একটা থাকে নিজে, এরকম জিনিসপত্র সহ দোকান এইভাবে তো খোলা রেখে যায় না। রাহুলের বড় ভাই মুকুল, উনি ওই 2 দিন দোকানে ছিলেন আর কি, এই গোছাইছেন যে মালপত্র, রাত্রে উনি ওখানেই থাকছেন। তো এই 2 দিন রাহুল এসে সকালবেলা ওনাকে ছেড়ে দিয়েছেন, আর উনি তখন চলে গেছেন, আবার উনি সন্ধ্যার পরে আসছেন, এসে ওই তো পরে সারা রাত উনি দোকানেই ছিলেন। তো 3য় দিন রাহুল যখন আসছে সকালবেলা, তো উনি বলতেছেন যে আমার মনে হয় জ্বর আসতেছে রে। তো রাহুল দেখলো যে তার দাদার গায়ে হাত দিল, দেখলো যে অনেক টেম্পারেচার, বললো জ্বর। তো সে বললো হ্যাঁ দাদা তোমার তো অনেক জ্বর আসছে। হ্যাঁ বুঝতেছি না কি অবস্থা, আজকে ওই লোকের আসার কথা, ওই শাটার টাটার নিয়ে কাজ করবে যে, বলে আজকে আমার জ্বরটা আসলে, আমি চাইছিলাম একটু আর্লি আসতে দোকানে, মানে তাড়াতাড়ি আসতে। রাহুল বললো অসুবিধা নেই, আমি তো আসি, তুমি যাও বাসায় যাও, অসুবিধা নেই, আমি দেখতেছি। তো দাদা বললো আচ্ছা তুই থাক। তো দেখলো যে তার দাদার জ্বরটা এমন আসছে যে সে ঠিক মতো হাঁটতেও পারতেছে না। বলে কি তোমার জ্বর আসলো কেমনে? কয় যে শুয়েছিলাম যে হঠাৎ করে রাত্রে অনেক ঠান্ডা লাগতেছিল, আর কি মানে উল্টা পাল্টা স্বপ্ন টপ্ন দেখছি এরকম। বলে তুই কি করিস না, তুই কাজ কর, অসুবিধা নেই, সব গোছায় ফেলাইছি, সবকিছু গোছায় ফেলাইছি, অসুবিধা নাই, প্রায় রেডি সবকিছু। শাটারের লোক আইলো, ওরা শুধু কাজ করবো, এই তুই চাইলে এখন বেচা কেনাও করতে পারো ঠিক মতো, কিন্তু ঠিক হইব না। আব্বা যতক্ষণ পর্যন্ত করে মানে প্রথম শুরু করতে না করবো হ্যার মতো, তার বাবার কিছু নিয়ম কানুন আছে, ওগুলা করার পরে ওই বেচা কেনা করিস না, থাক। তাই বলে তার দাদা বলে যে আচ্ছা দেখা হইব না সন্ধ্যায়, বলে তার দাদা চলে যায়। তো রাহুল সারাদিন থাকে তার মতো গোছায় টোছায়, সে সুন্দর করে মানে তার ভেতরে মানে খুব সুন্দর শেলফিং সেন্স ছিল, সব সুন্দর করে গোছায় টোছায় মোটামুটি সে রেডি করে ফেলছে। দুপুরের পরে ওই লোক আসে যে শাটার নিয়ে কাজ করবে, সে এসে ঠোং ঠাং কাজ শুরু করে, এটা ওইটা লাগাচ্ছে, এই করতেছে, মাপ নিতেছে, নিচে যে তাদের ওই একটা হ্যাচের মতো করছে, ওইটার দরজা কিভাবে লাগাবে, মেটাল শিট টিট আনছে। যাই হোক, রাহুল ওই লোকের সাথে কাজ দেখতেছে ঠোংটাং। এর মধ্যে তার বন্ধু আসলো, রাহুলের বন্ধু আলম, সে জানতো যে রাহুল এখানে আছে, আলমের সাথে অনেক গল্প গুজব করলো। তো আলমের সাথে গল্প করতেছে, এই সময় তাদের বাসার থেকে ছেলেটা আসছে, অলরেডি পড়ন্ত বিকেল, তখন এসে খবর দিতেছে যে আজকে দাদা আসতে পারবে না, মুকুল দাদা, উনি জ্বর আসছে, অনেক শরীর খারাপ।
আপনারা কইছে যে আপনার এই দোকানে থাকতে হইব রাত্রে। তো রাহুলের কাছে একটু অস্বস্তি লাগছে যে সে তো এর আগে থাকে নাই দোকানে, আজকে থাকতে হবে। যাক, এখন দাদার শরীর খারাপ, কি করার। সে বলে আচ্ছা যা, আমি আপনারা খাবার দিয়ে যাবো। ওই বাসার ছেলে বলে রাত্রেবেলা খাওয়ান দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, খাওয়ান দিয়ে যাইস। এই দুইজনে খাওয়ান আনবি, আমার লগে আলম থাকবো। তা আলম বলে যে আমি থাকুম তোর লগে। হ্যাঁ তুইও থাকবি, আমি একা একা পারুম না এরম থাকতে। তা আলম বলে আচ্ছা ঠিক আছে। তো ওই ছেলেরা সে বলে দেয় যে এবং তার স্পেশাল, মানে রাহুল একটু আদরের ছিল বাসায়, স্পেশাল তার প্রিয় খাবার এসে বলছে যে মারে খুব ইলিশ মাছ দিতে, ইলিশ মাছ রান্না করে দিতে, আমি খামো, আলম খাইবো, এরকম করে বলে আর কি। তো ওই ছেলেটা চলে যায়। তো সে আলমের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে করে বলে তুই বাড়ির জায়গা, কারণ রাইতে থাকলে তো জাগন পড়বো বেটা, আমরা এখানে আড্ডা দিব, হাঁটবো, ওই যে রাস্তা যে সামনে যাবো। এগুলো বলে আলমও বেশ খুশি, কারণ দুই বন্ধু বেশ আড্ডা দিবে রাত্রেবেলা। আলম বলে ঠিক আছে, আমি রাত্রে আইতেছি। তো কয়টায় আবি? এই 10টার দিকে পড়ুন। তাই বলে আলম বিদায় নিল। রাহুল একা একা বসে এইটা ওইটা করতেছে, তার এখন বোরিং লাগতেছে, কারণ সে আর ওই মিস্ত্রি মানে একদম মিস্ত্রিটা একদম একঘেয়ে ভাবে কাজ করে যাচ্ছে। সে বুঝতেছে যে কাজ শেষ হবে না। সে জিজ্ঞেস করলো মিস্ত্রিরে, আজকে শেষ করতে পারবেন? মানে শেষ করলে রাহুলের মুক্তি, কারণ তালা তুলা দিয়ে এখান থেকে যেতে পারবে। মিস্ত্রি বলে না আজকে তো হইব না, আপনার এই শাটার লাগাইতে পারুম না আজকে। এই পাশে লাগাইছি একটাই, দেখেন নামায় দেখাইলো আর কি, ওইটা এই অবস্থা। আর আপনার এই জায়গার এই যে একটা ক্লাম লাগাইতে হইব, এটার লেগে আপনার ঢালাই মিস্ত্রি আইনা সিমেন্ট দিয়ে করতে হবে, এরকম বুঝাইলো আর কি। বললো আচ্ছা কবে হইব? কাজে কালকে মোটামুটি করে দেওয়া যাবে, কালকে যদি সিমেন্টের মিস্ত্রি আনতে পারেন এটা হয়ে যাবে। এই বলে ওই লোকটা দেখা গেছে সন্ধ্যার সময় বিদায় নিল। তো সন্ধ্যার পর থেকে রাহুলের তো চরম বোরিং টাইম, কারণ এখন থেকে প্রায় আলম আসতে আসতে রাত 10টা, তখন বাজে 6:30 বেজে গেছে, মানে প্রায় 2-3 ঘন্টা এখনো মানে খুব বোরিং সময়। আর এমনও না যে এখানে দোকান চালু হয়েছে বেচা কেনা আছে এরকম। ওইখানে আশেপাশে যে লোকালয় আছে ওখান থেকে 2-1 মানুষ সেটা মানে যেহেতু দোকান হচ্ছে এখানে, সে আলো জ্বালায় রাখে, ওই হারিকেন মানে একদম ফুল পাওয়ারে জ্বালায় রেখে দেয়, হারিকেন ফুল দিয়ে মানে তার যতটুকু হারিকেনের আলো বাড়ায় সামনে রেখে দেয়। ওই আলো দেখে ওখানকার লোকালয়ের মানুষ 2-1 আসে, হেঁটে এদিক দিয়ে ঘুরে একটু গল্প টল্প করে যায়। তার বয়সী ছেলেপেলেরা বেশি করে। এছাড়া মানে কিছু করার নাই, বসে থাকা চুপচাপ। ওখানে নিউজ পেপার আছে পড়া বা বই আছে, বই পড়া। ওই সময় আর তো ওরকম কোনো ছিল না যে মোবাইল ফোন দিয়ে মানুষ ব্রাউজ করবে, এরকমও তো ছিল না। তো যাই হোক, তো রাহুল ওরকম বসে আছে বোরিং সময়। ওই যে এরকম 2-1 এসে জাস্ট কথা বলে গেছে, কবে শুরু করবা, এই সেই, তাড়াতাড়ি শুরু করো, এগুলা বলে টলে চলে গেছে। রাত হচ্ছে, ঝিঝি পোকার শব্দ বাড়তেছে। রাহুল এক সময় দেখলো যে আর বসে থেকে কি করার, তখন আলমের দেখা নাই। দেখতেছে যে ওই দূরে তাদের ওইখানে ওই রাস্তার ওই পারে যে চা বাগানের ওদিক থেকে একদম কুয়াশায় ছেয়ে গেছে, পুরা পাতাগুলোর ওদিক দিয়ে কুয়াশা ভাসতেছে, এরকম চাঁদ উঠছে আকাশে মেঘের আড়াল থেকে, কেমন জানি লাগতেছে জায়গাটা। তো এগুলা রাহুল আগেও দেখছে, কিন্তু আজকে একটু অন্যরকম লাগতেছে, একা কেউ নাই, ঝিঝি পোকা ডাকতেছে। তো অনেকক্ষণ বসে থাকার পর দেখলো যে তার ওই একটু পর শব্দ পেলো আর কি, ওখানে যে সাইকেল নিয়ে আসতেছে কে জানি। তো তাকায় দেখলো যে তাদের যে ওই ছেলেটা বাড়ি থেকে ওই টিফিন ক্যারিয়ারে করে ওই খাবার নিয়ে আসছে আর কি, ওই তারই শব্দ হইতেছে। ছেলেটা 2টা বেল দিল, বেল দিয়ে তার দোকানের সামনে সাইকেল রেখে আসলো, এসে বললো যে দাদা নিয়ে আসছি। তো সে দেখলো যে টিফিন ক্যারিয়ার গরম ভাত তরকারি, এবং সে বুঝলো যে বলতো যে ইলিশ মাছ দিছে কাহা, লঙ্কা দিছে কাহা, মানে মরিচ। বলে হ্যাঁ। তো সবকিছু সে রাখলো, রেখে চিন্তা করলো যে বাহ, আর সুন্দর ঘ্রাণ বেরিয়েছে টিফিন ক্যারিয়ার। যদিও তার মা লাগাই দিছে, ভেতর থেকে মনে হচ্ছে যে সর্ষে ইলিশের ঘ্রাণ ছড়ায় যাচ্ছে চারিদিকে, মানে অসাধারণ একটা সুন্দর সুবাস বেরিয়েছে সর্ষে ইলিশের, অন্যরকম। তো ওই ছেলের এসে কথাবার্তা বলে সে একটা ছোট এরকম লজেন্স দিয়ে বলে যা বাসায় যা। তো ছেলেটা বলে আরো দেন, তো আরো 2-1 লজেন্স দিল। ছেলেটা আস্তে করে সাইকেল নিয়ে চলে গেল, বলে সাবধানে থাকেন দাদা। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসি, যা বাড়ি যা বলে ছেলেটা বিদায় দিয়ে সে বসে আছে আলমের জন্য। বসে থাকতে থাকতে ঝিমুনি লেগে গেছে, আলম আসে না, 10টা বেজে গেছে, এদিকে খাওয়া দরকার। দেখতেছে যে মানে কোনো নাই, মানে আলমের দেখা নাই, মানে তার কাছে এটা বোরিং লাগা শুরু করছে। তো সে টিফিন ক্যারিয়ারটা এক পাশে রেখে সে ওই তার জিনিসপত্র এই পাশে গোছায় রেখে হারিকেনটা রেখে চিন্তা করলো শুয়ে থাকি। এই যে শাটারটা এই পাশে মানে লোকটা লাগাই দিছে, ওই শাটারটাকে সে আস্তে করে নেমে, এটা ভাঁজ হয় আর কি, এরকম আনফোল্ড করে সে নামাই দিল এক পাশে। তো এই পাশটা ঢেকে গেছে, তার শুধু এই দিক দিয়ে একটু খোলা, আর ওই জায়গায় তার ওই নিচে ওই যে তার ঢোকার যে হ্যাচ, ওইটার ঢাকনাটা খোলা। তো এই পাশে ভাঁজ করা শাটারটা নামাই দেওয়াতে এই জায়গাটা কেমন মানে মনে হচ্ছে যে একদম বন্ধ, মানে দেয়ালের মতো হয়ে গেছে। তো ওইখানেই সে মাথার কাছে একটা ছোট বালিশ ছিল, বালিশটা রেখে সে শুয়ে পড়লো। ওখানে পাটি পাতা আছে ওই চৌকির উপরে, মানে ওই জিনিসটা কিন্তু তাদের যে বসার যে চৌকিটা, যে জায়গাটা, ওইটাই কিন্তু একটা চৌকির মতো, এটা পর একটা শীতল পাটি বিছানো।
তো যাই হোক, সে ওটার উপর শুয়ে পড়লো। শুয়ে পড়ে সে এরকম তাকায় আছে সিলিং এর দিকে, চিন্তা করতেছে। একটু গরম লাগতেছিল, ওখানে হাত পাকা ছিল, হাত পাকা দিয়ে নিজে বাতাস করতেছে। তো পরিবেশটা জানি কেমন, ঝিঝি পোকা ডাকতেছে, বেশ ঝিঝি পোকা ডাকতেছে, আর হারিকেনের আলোর জন্য অদ্ভুত একটা পরিবেশ এতটুকু জায়গার মধ্যে, আর এই হাত পাকার ক্যাচ 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 শব্দ, এর সাথে খাবারের ঘ্রাণ আসতেছে, ইলিশ মাছের ঘ্রাণ। বেশ মাঝখানে মনে হয় পুঁইশাকও ভেজে দিছে অন্য ওই বাটিতে, পুঁইশাকের একটা ঘ্রাণ পাচ্ছে। মানে খুব, রাহুল আবার খুব ভোজন রসিক ছিল, তার কাছে এই খাবারের ঘ্রাণগুলা খুব মানে মজা লাগতেছে, আকৃষ্ট, সে খাবারগুলা চিন্তা করতেছে। কিন্তু এর মাঝে সে ক্লান্ত হয়ে গেছে, সারাক্ষণ এই বসে থেকে এটা ওইটা করে খুব ক্লান্ত। তো ওই পাখা ঘুরাইতে ঘুরাইতে কোন সময় যেন সে ঘুমায় পড়ছে। তার খেয়াল নাই কতক্ষণ ঘুমাইছে, সে বলতে পারবে না। তো হঠাৎ করে ধূপধাপ শব্দ হওয়াতে তার মানে ঘুম থেকে উঠছে, সে লাফ দিয়ে উঠছে ঘুম থেকে, মনে হলো যে তার শাটারের মধ্যে কেউ বাড়ি দিছে ধাপ ধাপ করে। তো সে লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে বলে, এই কে রে, এই কে? তখন তো আলমের কণ্ঠ শুনতেছে, এই আমি আইসি, কি অবস্থা? তো বলে, ও আচ্ছা আইসোস। বলে সে তাড়াতাড়ি পাখাটা রাখলো। এটা বলে, আমি তো ঘুমায় গেছিলাম। বলতে বলতে সে উঠলো যে আমি ঘুমায় গেছিলাম। দেখলো যে টিফিন ক্যারিয়ারটা তার পাশেই রয়েছে, তো সে এরকম সরাই এই পাশে রাখলো শাটারের কাছে রেখে, বলে যে দাঁড়া আইতাছি আমি। বলে সে শাটারটা ভেতর থেকে ওঠানোর চেষ্টা করলো না, কারণ বেশ ভারী ঝামেলা, এটা বাইরে থেকে নামাইলে বা উঠাইলে সুবিধা। সে তাড়াতাড়ি হ্যাচের দিকে গেল। মানে হ্যাচটা হচ্ছে এরকম যে তার চৌকির থেকে নেমে মানে 2-3টা সিঁড়ি এরকম মাটির মানে এরকম নিচ দিয়ে গেছে, আবার 2-3টা সিঁড়ি দিকে উঠছে, অনেকটা মানে মাটির নিচ দিয়ে চলাফেরা করার মতো একটা জায়গা। হ্যাচটা হচ্ছে এরকম একটা ব্যবস্থা। তো যাই হোক, সে ওই মানে এটা মজাই লাগে তার কাছে। তো সিঁড়ি দিয়ে সে এরকম নামলো, 2-3টা নেমে ওই পাশ দিয়ে উঠলো, ওই পাশ দিয়ে ঢাকনা কিন্তু খোলা। তো উঠলো, উঠার পর দেখে ঝিঝি পোকার শব্দ আরো বেড়ে গেছে, কারণ ফাঁকা জায়গায় বের হয়েছে সে। বের হয়ে সে মাথা ঘুরায় দেখতেছে ডানে বামে কেউ নাই। এই মাত্র কথা বললো আলমের সাথে, আলম বাড়িছে। তো বলে, এই কিরে তুই কই? মানে সে হারিকেনটা নিয়ে আসছে কিন্তু হাতে করে। কিরে তুই কই? দেখছে কোনো শব্দ নাই, ঝিঝি পোকার ডাক। আর বাইরে দূরে দেখা যাচ্ছে ওই যে বিস্তীর্ণ যে জায়গা, চা বাগান, ওইখানে মনে হচ্ছে যে কুয়াশা আরো বেড়ে গেছে, মানে এক কোমর সমান কুয়াশা ওই জায়গায়। তো সে উঠে বেরোলো। এতক্ষণ কিন্তু তার লাগতেছিল হচ্ছে গরম, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মানে এই যে ঘুম থেকে ওঠার পর বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো অবাক হয়ে গেল, আরে আলমের ডাক শুনলে কই গেল? বলে, এই তুই কই গেলি? মানে তুই কি মানে কি জল বিয়োগ করতে বসছিস কোথাও? আমার এরকম বলতেছে আর কি। সে হেঁটে গেল ওই শাটারের কাছে, যেখানে শাটারে বাড়ি দিয়েছিল আলম। ওই দোকানের এই পাশ থেকে তো খোলা, একটা গাছ আছে, গাছের পাশ থেকে পেছনে অন্ধকার। তো সে ওদিকে দাঁড়ালে, এই আলম তুই কই? তো এগুলো বলতে বলতে সে আবার ওই যে এই পাশে যে তার যে একটা শাটার নামাইছিল, ওই 2 ভাঁজ করে খুলে ফেললো, খুলে উপর দিকে উঠাই দিল। উঠাই দিয়ে সে হারিকেন নিয়ে একটু সামনে গেছে ওই গাছের ওই পাশে দেখতে যে আলমকে ওদিকে এসে মনে করছে হয়তো যে আলম বাড়ি টাড়ি দিয়ে সে হয়তো জল বিয়োগ করতে বসছে এখানে। তো হারিকেন বাড়ায় ধরে সামনে দেখতেছে, গাছগাছালির মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। হারিকেনের আলো সামান্য একটু গেছে এবং খুব লাউডলি ঝিঝি পোকার ডাক আসছে, ঝি 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 কানে লাগতেছে। কোনো সাড়া শব্দ নাই। সে অনেকবার ডাকলো আলম আলম বলে, কোনো সাড়া শব্দ নেই। চিন্তা করলো কি হলো, কই গেল? আজব তো, এরকম তো হওয়ার কথা না, এরকম করেও না আলম, ডাক দিয়ে সরে যাবে। চিন্তা করলো যে আমি কি আসলেই আলমের ডাক শুনছিলাম, আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি এটা। আর এখন তো নিশ্চয়ই অনেক বাজে, হাতে তো ঘড়ি লাগানো নাই, তার ওই ঘড়িটা খুলে রাখছে দোকানে। তো এইসব ভাবতে ভাবতে সে হেঁটে চলে আসলো শাটারের কাছে, খোলা শাটারের কাছে। তো সে দাঁড়ায় হারিকেনটা রাখছে ওই পাশে চৌকির উপর রেখে, তাকাইছে কিরে, তার ওই যে টিফিন ক্যারিয়ারটা রেখে গেছিল যে ওই পাশে, সে টিফিন ক্যারিয়ারটা নাই। টিফিন ক্যারিয়ার নাই, কিন্তু মানে তার যে খাবারের গন্ধ ছিল সেটা মৌ মৌ করতেছে, মনে হচ্ছে যে খাবার কেউ খুলে ওখানে খুলছে। চিন্তা করলো কিরে, আলম এসে ঢুকছে নাকি, টিফিন ক্যারিয়ার কেন নিবে? আর ও টিফিন ক্যারিয়ার শব্দ করবে না, এগুলা কেমন দুষ্টুমি, এটা তো করতো না কখনো, তার বন্ধু এরকম না। তো সে মানে একটু অবাক হয়ে এদিক ওদিক তাকাইতে যায়, পিছন দিকে তাকায় দেখলো যে তার যে হ্যাচটা যেখান থেকে সে বেরোছে, হ্যাচের পাশে টিফিন ক্যারিয়ারটা রাখা এবং বাটিগুলা সব খোলা। মানে এরকম মানে 3টা বাটি ছিল এরকম, তো বাটিগুলা এলোমেলো ভাবে রাখা। সে অবাক হয়ে গেল, কিরে এই টিফিন ক্যারিয়ার খুলে বাটি এইভাবে রাখছে কে? তো সে তাড়াতাড়ি আবার হারিকেন নিয়ে কাছে আসে, সে দেখতেছে যে টিফিন ক্যারিয়ার মধ্যে কিছু নাই, খালি শুধু বাটিগুলা পড়ে আছে। মানে মানে এরকম খোলায় রাখা, মানে কেউ নিয়ে গেছে খাবার বের করে ওখানে বাটিগুলা রেখে দিছে। তো এইটা দেখে তো আসলে রাহুলের মানে পুরা মাথা খারাপ, যে ঘটনাটা কি, মানে এটা কি হলো। তো রাহুল তখন চিন্তা করতেছে যে এটা কি গ্রামের কিছু ছেলে পেলে আছে যারা ডান পিঠে, ওরা করছে নাকি কাজটা, তার সাথে কি এটা কি দুষ্টমি করতেছে, তারা বুঝতে পারছে যে এখানে আছে, হয়তোবা তার আশপাশ দিয়ে যাওয়া আসা করছে, দেখছে যে ভিতরে মানুষ আছে, হয়তো উকিঝুঁকিও মারছে কোনোভাবে, দেখছে টিফিন ক্যারিয়ার, তো চিন্তা করছে যে দুষ্টমি করে খাওয়াটা নিয়ে যাই। তারা অনেকে এরকম দুষ্টমি করে গ্রামে।
তো রাহুল এটা চিন্তা করে তার খুব রাগ উঠলো। তো সে ওখানে চিৎকার করে বলল যে, এই তোরা কে ফাইজলামি করোস আমার সাথে, যদি ধরা পড়োস এই যে লাঠি আছে লাঠিতে পিটে একদম হাড্ডি সব গুঁড়া গুঁড়া করে ফেলামু। তো এইটা রাহুল জাস্ট বলছে, বলার সাথে সাথে দেখে যে অনেকগুলো ঢিল উড়ে এসে তার দোকানের মধ্যে পড়লো ঠাড়াস ঠাড়াস করে, এবং মনে হচ্ছে যে অনেক মাটির ঢেলার মতো। তো পড়তেছে যে দোকানের যে ওই উপরের চাল, তারপর পাশের যে টিনের শেড দেওয়া, ওগুলো সবগুলোর মধ্যে লেগে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এরকম মাটির ঠেলা, এবং শক্ত শক্ত মাটির ঠেলা, এবং এত জোরে আসা শুরু করছে। অবাক হয়ে গেল রাহুল, অবাক হচ্ছে নিজের গায়ে লাগে না একটাও। তো সে তাড়াতাড়ি মানে ভয় পেয়ে গেছে, এত এত বেশি ঢেলা উড়ে আসতেছে। তো সে বলতেছে, আবার ফাইজলামি করোস, মানে সে তখনও হার মানে নাই। রাহুল বলতেছে, আবার ফাইজলামি করোস, আমি শুধু ধৈর্য নেই তোকে একটা রে, তোর কি করি আমি, তুই দেখিস এই লাঠি আছে, দাঁড়া এই দাঁড়া তোরা, তোকে আমি দেখাইতেছি বলে সে তাড়াতাড়ি ওই শাটার দিয়ে ঢুকে গেছে, এবং তার ওই টিফিন ক্যারিয়ার নিয়ে সে ঢুকে গেছে ভিতরে, মানে টান দিয়ে টিফিন ক্যারিয়ারের বাটিগুলো নিয়ে সে ঢুকে নিচের যে হ্যাঁচটা নামাই দিছে। এর কিন্তু ইট কিন্তু বা ওই ঢেলা, মাটির ঢেলা অনবরত এসে পড়তেছে তার দোকানের মধ্যে। তো সে ভিতরে ঢুকে দেখলো যে ওই তার যে সামনে ফাঁকা জায়গা, ওইখান দিয়ে মানে ঢেলা এসে উড়ে তার এই চৌকির উপর পড়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল, মাটির ঢেলা এবং শক্ত। এবং সে বুঝতে পারছে ওগুলো ওই যে ভিতর থেকে, ওই বাগানের ভিতর থেকে, ওই যে লম্বা বিস্তীর্ণ জমি আছে ওখান থেকে উড়ে আসতেছে। তো এবার একটু ভয় পেয়েছে রাহুল, যে ছেলে পেলে এইভাবে ইট মারতেছে মানে একেবারে অনেক। তো সে অনেক কষ্টে ভেতর থেকে শাটারটা নামাই দিল, ওই সামনে শাটারটা তাড়াতাড়ি নামাই দিল। নামাই যখন দিছে শাটারটা, দেখে শাটারের মধ্যে সে ধড়াম ধড়াম করে আরো বেশি, মানে এতক্ষণ মনে হয় শাটারের দিক দিয়ে কম আসতে, মনে হচ্ছে কেউ বুঝে শুনে ঢিল মারতেছে, যে এই শাটারটা যখন উঠানো ছিল ঢিল মারলে ভিতরে ভরে যাবে ঢিলে। তো যখনই সে শাটারটা নামেছে তখন ওই শাটারের দরজার মধ্যে মারতেছে। তো রাহুল এখন ভয় পেয়ে গেছে, বেশ ভয় পেয়ে গেছে, এই এত বেশি ঢেলা পড়াতে সে ভয় পেয়ে গেছে, এবং তার চালের মধ্যে, দোকানের চালের মধ্যে এসে পড়তেছে, ঢাস করে ডেকে ভেঙে যাচ্ছে এরকম, এবং ভয়ঙ্কর শব্দ হইতেছে। তো রাহুল তাড়াতাড়ি ওই তার মানে ওই শাটার নামাই দিয়ে শাটারটা চিন্তা করলো লাগানো যায় কেমনে। তো সে খেয়াল করে দেখলো যে হ্যাঁ, এটা শাটারের মানে ভেতর থেকে আটকানোর একটা ব্যবস্থা করছে, সে করলে সেরকম আংটার মধ্যে লাগে। তো সে কেউ মতো আংটার মধ্যে লাগাই দিয়ে সে ওই জায়গায় ওই যে তার হাত পাখার ওই ডান্ডিটা ঢুকায় রাখলো ভিতরে, যাতে ওই শাটার কেউ টেনে না খুলতে পারেন। সে ভয় পেয়ে গেছে এখন যে কারা এরকম আক্রমণ করছে। দোকানের মধ্যে অনেক মালপত্র আছে তার, এবং যে খাবার নিয়ে গেছে, মানে তার মানে খাবার নিয়ে গেছে, তারা এসে আবার মালপত্র নেয় নাকি, এই জন্য সে অনেক ভয় পেয়েছে। আর এই পাশে যে যতটুকু অংশ খোলা আছে তার এখানে শাটার এই পাশে, ওইটার মধ্যে কিন্তু লোহার গ্রিল লাগাই দিছে এরকম, ওই যে লোক ঝালাই করে। তো সুতরাং ওই দিক দিয়ে কেউ ঢুকতে পারবে না। আর এই পাশে তার যে ওই যে হ্যাঁচটার ভেতরের অংশ, ওইটা ওই পাশে তো সে লাগাই দিছে নেমে, ভেতরের অংশটা খোলা। তো যত ভয় রাহুলের ওই দিকে তাকাই যে কেউ যদি এখান থেকে ঢুকে চুরি ডাকাতি করতে, কেন এত বেশি এরকম ঢেল এসে পড়তেছে। তো এক সময় রাহুলের মনে হইল এত ঢিল বৃষ্টিতে যে মানুষের পক্ষে এইভাবে ঢিল মারা সম্ভব না, এত ঢিল, এবং ডান পিঠে ছেলেপেলেরা এইভাবে মারবে না। চোর ডাকাত হলে যে ডাকাত হয় তাহলে একদম আক্রমণই করবে, সে সবকিছু নিয়ে যাবে, এইরকম তো করবে না। আর তাদের এলাকায় এরকম ডাকাতির রেকর্ড নাই যে তাদের এরকম দোকানপাট ডাকাতি করে নিছে, কেরকম চুরি হয়েছে, আবার ডাকাতির এরকম রেকর্ড নাই। আর এত ঢিল কে মারবে? এবং হঠাৎ করে সে এটা বলার পরে ঢিল মারছে, মানে তার কাছে একটু মিলতেছে না। আবার আলমের কণ্ঠ শুনছিল, আলম কই গেল? এগুলো চিন্তা করে সে ভয় পাচ্ছে অতি প্রাকৃত কোনো কিছু কিনা। একটু পরে সে শব্দ পেল তার দোকানের আশেপাশে হাসির শব্দ, মানে কে জানি হাসতেছে, খ্যানখ্যানা কণ্ঠে হাসতেছে, পুরুষ কণ্ঠ। খ্যানখ্যানা কিন্তু কেমন জানি, হাসিটা মানে খুব স্বাভাবিক কিছু না, মানে কেমন করে হাসতেছে একায় বেকায়, মানে কণ্ঠটাকে একদম নর্মাল রাখতেছে না। হাসলে মানুষ যেরকম থাকে সেরকমও না, সাধারণ একটা মানুষের হাসির মতো না, মানে গায়ে কাটা দেয়া টাইপের। তো রাহুল ভয় পাইছে, অনেক ভয় পাইছে। হাসতে হাসতে হঠাৎ দেখলো তার ওই যে সামনের যে শাটারটা, ওইটার মধ্যে কিল মারলো মনে হলো, হাত দিয়ে ধাম ধাম করে কিল দিল, দিয়ে ঠিক আলমের কণ্ঠে বলতেছে, এই রাহুল। তারপর আবার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল, কেমন যেন নাকি কণ্ঠে বলছে, এই রাহুল দরজা খোল, দরজা খোল, এরকম বলতেছে। তো রাহুল ভয় পাইছে, সে বুঝতে পারছে যে এটা আসলে স্বাভাবিক কিছু না, অতিপ্রাকৃত কোনো কিছুই। রাহুল একদম মানে সেটাই গেছে, সেই যে পাশে তার বেড়াটা এবং একটা খুঁটি ছিল, খুঁটির সাথে সে সেটাই গেছে, তার সাথে যে বালিশটা ছিল বালিশটা নিছে, এবং টান দিয়ে তার ভাইয়ের কাঁথা ছিল কাঁথাটাও নিছে, সারা গায়ে পেঁচায় ভেতরটা কিন্তু মানে তার হারিকেনের আলোতে যতটুকু আলো এতটুকু, এবং এর মধ্যে সে এরকম শব্দ শুনতেছে। এখন আর কেউ ডাকতেছে না, কিন্তু ওই যে হাসির শব্দ আর মাঝে মাঝে ঢেল পড়তেছে এরকম। তো সে ওই খুঁটির সাথে হেলান দিয়ে তাদের মানে রাহুল
তাদের একটা ধর্মীয় মন্ত্র জানতো, সেটা মনে মনে পড়তেছে। সে পড়তে 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 সে মানে খুব ভয় পেয়েছিল। ভয় পেয়ে নিজের মধ্যে সে ডুবে গেছে। ডুবে যে সে চোখ বন্ধ করে এরকম পড়তেছে পড়তেছে, তো কোন সময় সে ঘুমায় গেছে সে বলতে পারে না, হয়তো ক্লান্তিতে অথবা ভয়ে সে ঘুমায় গেছিল। তো তার আর কিছু খেয়াল নাই। তার ঘুম ভাঙছে সকালবেলা। তো সকালবেলা তার ঘুম ভাঙছে তার দাদার কণ্ঠে। মানে সে হঠাৎ করে ঘুমের অতলে তলায় ছিল, তো সে মনোযোগ দূর থেকে তার দাদা ডাকতেছে। তো লাফ দিয়ে উঠে তাকায় দেখে যে তার দাদা তার সামনে দাঁড়ানো এবং তার গায়ে হাত দিয়ে এরকম ডাকতেছে তাকে। সে খুঁটির সাথে এরকম মানে এরকম খুঁটিতে হেলান দিয়ে শুয়েছিল। তো দাদা বলে, কি হয়েছে তোর? তার দাদার চোখ জিজ্ঞাসু দৃষ্টি, কেমন জানি মানে ভয় পাইতেছে। সে বলে, দাদা রাত্রেবেলা ভয় পাইছি। তো দাদা বলে, দোকানের আশেপাশে এত ইট কেন, মানে এত কেন, মাটির ঢেলা কেন? বলে, জানি না। তো দাদাকে সে বললো রাতে কি হয়েছে। তো তার দাদা শুনে মুখ শুকায় গেছে, বলছে যে খারাপ কিছু আসছিল এখানে, তোর এইভাবে বলা ঠিক হয় নাই, যে তুই যে বলছিস যে লাঠি দিয়ে পিটামু এসে, এজন্য তুই দেখ দোকানে বাইরে আয়। তো বললো, তো রাহুল আসলো দাদার সাথে, এসে দেখে তার দোকানের সামনে ওই যে এখানে তাদের ওই যে হ্যাঁসটা আশেপাশে শুধু মাটির ঢেলা দিয়ে ভরা, একদম মানে দুনিয়ার মাটির ঢেলা, মানে ভেঙে পড়ে আছে ওইখানে আস্ত আস্ত ঢেলা। তাদের ওই যে শাটারের মধ্যে এরকম ঢেলা যে ভাঙছে বাড়ি, সেটার দাগ, মানে তাদের টিনের চালের মধ্যে ঢেলা যে এসে বাড়ি দূর থেকে এসে বাড়ি খেয়ে ভেঙে গুঁড়ো হয়ে পড়ছে সেই দাগ, মানে এবং পুরো মাটিরই। তো তার দাদা বললো যে এগুলা খারাপ জিনিস, এটাই না। সে বললো যে ওই যে খাবার এরকম নিয়ে গেছে। বললো, ওই রকমই, তুই একলা, তোর আসলে থাকা উচিত হয় না একলা। আলম তো আসলো না, কেন আসলো না, আলমের ব্যাপারটা কি হলো? যাক, তুই বাসায় যা। তার দাদা ওই যে সাইকেল নিয়ে আসছিল, বলে যে সাইকেল নিয়ে বাসায় চলে যা। তো তখনও রাহুল ভয় পাইতেছে। তো ভয় পাইছি না, এখন দিনের বেলা কিচ্ছু হবে না, যা বাসায় যা, আমি আসি বলে তার দাদা তাকে বিদায় দিল। তো রাহুল সাইকেল নিয়ে সে আর বাসায় গেল না, সে তাড়াতাড়ি ওখান থেকে প্যাডেল করে বেরোয় সে আলমের বাসায় গেছে। তো আলমের উপর ভীষণ রাগ তার, যে আলমকে আসতে বলছে, যে আলম কি জন্য আসলো না রাত্রেবেলা। তো সে প্যাডেল করতে 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 একসময় আলমদের বাসায় গেছে। তো সে বাসায় আলমের বাসার উঠানের ওখানে থেমেই সাইকেল তাতে রেখে দৌড় দিয়ে গেছে আলমের ঘরের দিকে, যেখানে আলম থাকে। তো দেখতেছে যে আলমের আম্মাই পাশে। তো সে তাকে দেখে বললো যে, আদাব কাকিমা, আলম কোথায়? তো বললো যে, আলম তো ঘরে আছে বাবা, ও রাত্রে তো বাইরে ছিল, দেখলাম খুব মানে অসুস্থ, সকালবেলা দেখলাম খুব অসুস্থ। তো বলে, কি হয়েছে? তখন রাহুল অবাক হয়ে গেল যে কি হয়েছে। বলে, জানি না। বলে, কি হয়েছে? ও বাইরে গেছিল রাত্রে। তো তাড়াতাড়ি রাহুল গেল আলমের এখানে, যে দেখতেছে যে আলম বিছানায় শুয়ে আছে এবং তার পাশে একটা এরকম বাটিতে রাখা, এবং তাদের ওইখানে যে ছেলে আলমদের বাসায় কাজ করে একটা ছেলে, সে ওই পানি পট্টি দিয়ে রাখছে মাথায়। তা আলম তো রাহুলকে দেখে মানে একদম শুকায় গেছে, মুখ শুকায় গেছে। বলে যে, দোস্ত। তো রাহুল বলছে, কি হয়েছে তোর? কারে দোস্ত, আর কইস না, রাতটা এমন ভয় পাইছি। মানে কারে, আমি রাত্রেবেলা বেরিয়েছি তোর এখানে যাওয়ার জন্য। তো রাতটায় তো সুন্দর, আমাদের এখান থেকে বের হয়ে গেছি, যাচ্ছি রাস্তা দিয়ে। তো ওই যে ওই চিপা রাস্তাটা, ওখান দিয়ে আসতেছিলাম। তো আস্তে আস্তে হঠাৎ করে শুনি যে ওখানে কে জানি শীষ দেয়, ওইখান থেকে আমার শীষ দিতেছে কে। তাই আমি ভাবলাম যে আমাদের বন্ধু নাকি। তো ওদের এক ফ্রেন্ড ছিল বকুল, বলে যে মনে করছি যে বকুল ওখান থেকে শীষ দেয় নাকি, আমার হয়তো দেখছে। তো সে নাকি তাকে বলছে, বকুল কিরে তুই কি এনে আসস? তো তখন নাকি শীষটা আরো চেঞ্জ হয়ে গেছে, মানে মনে দুষ্টুমি করে শীষ দিতেছে। তো সে মনে করছে যে বকুলই দুষ্টুমি করে তাকে শীষ দিতেছে রাত্রে বেলা দেখে। তো সে সেখানে থেমে দাঁড়ায়, ওই যে হাতে টর্চ লাইট ছিল, লাইট মারছে। তো লাইট মারার পর দেখে যে ওখান থেকে মনে হেঁটে সরে গেল ওই পাশে কে। তো আলম চিন্তা করছে যে আচ্ছা এটা কি বকুল গেল ওদিক থেকে। তো সে আরেকটু টর্চ লাইট দিয়ে ভালো মতো দেখতেছে, দেখে যে দূর থেকে শীষ দিতেছে। যেমন যে শার্টটা সে দেখছে, শার্টটা মনে হচ্ছে সাদা রঙের শার্ট। তো ওই শীষ শুনে সে মনে করছে যে হয়তো মানে বকুলি। তো তার মাথাও দুষ্টুমি চাপছে, বলে যে আমার সাথে ফাইজলামি করোস। চিন্তা করে সে নাকি হেঁটে ওদিক দিয়ে গেছে, ওই যে চিপা একটা এরকম গলি, এই পাশে হচ্ছে এই একটা স্বাস্থ্য কমপ্লেক্স, আর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে চিপা একটা গলি এরকম গেছে। তো ওইটার পাশে সে হেঁটে ওদিকে ঢুকছে। তো ঢুকে যাচ্ছে সামনে, এবং সে দেখতেছে ওই কোণা দিয়ে শীষ আসতেছে। ওই জায়গায় কিছু ঘর ছিল, ওই কমপ্লেক্সেরই এই পাশে কিছু ঘর ছিল, তারা মনে হয় জিনিসপত্র রাখতো ওইখানে। তো ওইখানে ওই কোণা দিয়ে আসতেছে শীষটা। তা আলম ভাবলো যে বকুল মনে ওইখানে বসে আছে, সাথে হয়তো তাদের আরো বন্ধুরা আছে, হয়তো বকুল এখানে আসছিল, মানে তারা যেগুলো চিন্তা করে আর কি, বন্ধুরা চিন্তা করলো যে এখানে মানে আসছিল, এসে আলমকে যেতে দেখছে, এর জন্য দুষ্টমি করতেছে। তো সে হেঁটে আরো সামনে গেছে, কারণ এই স্বাস্থ্য কমপ্লেক্সের ওইখানেও তাদের এক বন্ধুর ভাই চাকরি করতো আর কি। তো যাই হোক, সে হেঁটে ওই সামনে গেছে, সামনে যেয়ে দেখে যে ওই যে ঘরগুলো, ঘরের সামনে একটা ছোট্ট বারান্দার মতো আছে, বারান্দা একটা বাউন্ডারি ওয়াল করা, কোমর পর্যন্ত একটা মানে দেয়াল দেয়া। তো দেখতেছে ওই দেয়ালের ওইখানে মনে হয় কেউ নিচা হয়ে গেল শীষ দিয়ে।
তো তখন আলম ভাবছে যে আসলেই মনে হয় এটা মানে অবশ্যই ওখানে বকুলরাই আছে এবং ওই আরো কয়েকজন আছে ওখানে বসে হয় ওরা তাস খেলতেছে বা কিছু, ওখান থেকে মজা করে তারা নিয়ে এগুলো করছে। তো সে এখান থেকে বলছে দাঁড়া তোরে পাইছি, মানে একদম মুখ দিয়ে বলছে তোরে পাইছি বলে সে ফ্ল্যাশ লাইট নিয়ে নাকি দৌড় দিয়ে গেছে ওদিকে। তো দৌড় দিয়ে যে সে ওই দেওয়ালের ওইখানে লাইট মারছে, দেখে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, খা খা করতেছে। তো তখন আলম ভয় পাইছে, কিরে একটু আগে দেখছি এখান থেকে মনে যে শীষ দেখো নিচে হয়ে গেছে। তো তারপরে ঠিক তার পেছনে সে শীষ শুনছে এবং শীষটা অনেকটা মনে হয় যে ওই যে কোকিল যেভাবে ডাকে ওরকম। তো আলম ফট করে মাথা ঘুরে তাকাইছে, তাকায় দেখে যে মাটিতে একটা মানে শরীরে কাপড় পেঁচানো, মনে অনেকটা যে কাফন পেঁচানো যেরকম থাকে ওরকম একটা কাপড় পেঁচানো একটা বডির মতো রাখা তার পেছনে ওদিকে। এবং সে তাকাইতেই মনে হলো যে বডিটা একদম মাটির থেকে এরকম খাড়া উঠে গেল, মানে কোনো মানে মানুষ হাত দিয়ে ধরে উঠে ওরকম একদম খাড়া ফট করে উঠে দাঁড়ায় গেল। তো আলম তো প্রচন্ড ভয় পেয়েছে তখন, তখন তার কোনো আর সেন্সই ছিল না। সে মানে ওখান থেকে একটা স্প্রিং এর মতো লাফ দিয়ে দৌড় দিছে। দৌড় দেওয়ার সময় তার শুধু একটা বাতাসের ঝাপটা লাগছে শরীরে এবং মনে হয়েছে যে বাতাসের ঝাপটার সাথে একটা ভিজা হাত ছিল তার ঘাড়ে হাত দিছে। তো এটা লাগার পর আলমের পুরো শরীর ছ্যাত করে উঠছিল, সে মানে দৌড় দিয়ে রাস্তায় পড়ে উল্টা পথে দৌড়াইছে। সে যেদিক যাচ্ছিল এই যে রাহুলদের ওখানে যাবে সেটা তো আর যাওয়াই হয়নি, উল্টা সে দৌড়ায় তার বাসার দিক গেছে দৌড়াইতে এবং বাসায় এসে সে একদম মানে তার সারা শরীর ঘামতেছে। সে তার নিজের ঘরে তো যায়নি, বাপ মার ওইখানে যে চিৎকার শুরু করছে। তো তার আম্মা বেরিয়েছিল, বলছে কি হয়েছে, আম্মা ভয় পাইছি। তো তার আম্মা নাকি তাকে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে তাড়াতাড়ি ওই যে মানে পানি দিয়ে করাই দিছে, শরীর মুছে দিছে, তাকে ওই যে দায়ের মধ্যে লবণ রেখে খাওয়াইছে, দোয়া পড়ে ফু দিছে, অনেক কিছু। তো ভয় পাইছে আর কি। তো সে তার মাকে আর খুলে বলে নাই সে কি দেখছে, ভয় পাইছে এটা। তো তার মা অনেক রাত পর্যন্ত তার ওখানে ছিল, তাকে দোয়া দুধ পড়ে ফু দিছে। সকালের থেকে তার জ্বর আসা শুরু করছে এবং তাকে ওই যে পানি পট্টি দিতেছে বাসায়। তো রাহুল তখন বলল যে তোরা জলপট্টি দিয়ে কি হবে, এটা তো আসলে কাজ না, তোদের উচিত যে তোর উচিত যে তোদের যে ধর্মীয় কোনো মানুষের কাছে যে কোনো চিকিৎসা নেয়া। আমারও তো এরকম হয়েছে, আমি তো কালকে রাত্রে ভয় পাইছি। তো আলম জিজ্ঞেস করলে কি হয়েছে, তখন বললো যে এরকম ব্যাপার। তো পুরো জিনিসটাই একটা মানে এখন এটাকে কাকতালীয় ভাবে ঘটছে দুজনের সাথেই, সেটা রাহুল জানে না, কিন্তু দুইজনই ভয় পাইছিল ওই দিন এবং মানে খুবই খারাপ অবস্থা ছিল তাদের। যাই হোক, রাহুল পরবর্তীতে সে তাদের পণ্ডিতের সাথে দেখা করছিল এবং শুনছে যে আলমও নাকি তাদের এক হুজুরকে দিয়ে ঝাড়াইছে তার এই রাতে ভয় পাওয়ার বিষয়টা নিয়ে। কিন্তু মানে তারা এখনো শিওর না, রাহুল বা আলম কেউই শিওর না যে আসলে তাদের সাথে একই রাতে এরকম ঘটনা কেন ঘটলো আর এই খাবারগুলা কোথায় গেছিল রাহুলের যে টিফিন ক্যারিয়ার খালি করে সব খাবার নিয়ে গেছে, সে এখনো শিওর না যে খাবারগুলা মানে কিভাবে চলে গেছে। সে বলতে পারে যে সে ধারণা করে যে উপরি কোনো জিনিস বা খারাপ কোনো জিনিস খাবার নিয়ে গেছে, বাট অ্যাগেইন তার এখনো এখানে একটা কোয়েশ্চেন আছে, সে জানে না উপরি জিনিস মাছ হয়তো খেতে পারে, তার ভাত সহ তার যা ছিল আতপ চালের ভাত ছিল সবই নিয়ে চলে গেছে ওখান থেকে। তো যাই হোক, এই ছিল রাহুল বসাকের শেয়ার করা একটা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, ভয়েরও মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই
ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।